আসসালামু আলাইকুম। শুরু করছি যাত্রাপথ উপন্যাস। লেখনীতে মাসফিত্রা মিমই। পর্ব সংখ্যা 57। সকালের সূর্যটা ঠিক করে দুটি ছড়ানোর পূর্বেই নতুন বধূ দেখতে প্রতিবেশীরা ভিড় জমিয়েছে বাড়িতে। সৈয়দুন্নেসা এতে খুব বিরক্ত। বউ ভাতের আগে নতুন বউকে কারো সামনে নিয়ে যেতে নিষেধ করে দিয়েছেন তিনি। এমনটা সবসময় হয়ে আসছে। তবে সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা ঘটতে চলেছে বেচারা নওশাদের সঙ্গে। আসলে কি সে বেচারা? আপাতত বলা যাচ্ছে না। সবার জোরাজুরিতে ভাইয়ের সঙ্গে নওশাদ ও মাস্টার বাড়িতে রাতটা থেকে গিয়েছে। সকালে তার ঘুম ভাঙল মাসুমের ডাকাডাকি আর ধাক্কায়। গত রাতে সবার সঙ্গে গল্প করে অনেক দেরিতে ঘুমাতে যেতে হয়েছে, তাই চোখ মেলে ঠিক করে তাকাতে পারল না সে। ঘুম জড়ানো কণ্ঠে জিজ্ঞেস করল, সকাল হয়ে গেছে? শুধু কি সকাল, একটু পর দুপুর হয়ে যাইব। তোর অপেক্ষায় সবাই বইয়ে রইছে। আমার অপেক্ষায় কেন? নতুন বউ নাকি আমি? নতুন জামাই। চোখ থেকে সমস্ত ঘুম এক মুহূর্তে গায়েব হয়ে গেল। সোজা হয়ে বসল নওশাদ। সবাই গত রাতে মেঝেতে মাদুর বিছিয়ে শুয়েছিল। এখন সেসবের চিহ্নটুকু নেই। যে যার মতো গোছগাছ করে চলে গিয়েছে। শুধু দেরি হয়ে গেল তার। মাসুমের কথাকে মজা হিসেবে হাওয়ায় উড়িয়ে দিয়ে উঠে গেল সে। বাড়ি জুড়ে অতিথি কিচকিচ করছে। পা ফেলার জায়গাটুকু কোথাও নেই। বিশেষ করে বাচ্চাগুলো ভীষণ দুষ্ট। গলায় গামছা ঝুলিয়ে সাবধানে ঘর থেকে বের হলো নওশাদ। পথিমধ্যে নজরুল আলমের সাথে দেখা হতেই তিনি তাড়া দিলেন, মাত্র ঘুম থেকে উঠছস? আর দেরি করিস না বাপ, তাড়াতাড়ি গিয়ে গোসল সেরায়। নওশাদের খটকা লাগলো। গতকাল থেকে তাকে যেন একটু বেশি তোষামোদ করা হচ্ছে এই বাড়িতে। শুধুই কি মেয়ে জামাইয়ের ভাই বলে? গ্রাম তো একই। তবে তার সেই খটকা বেশিক্ষণ স্থায়ী হলো না। গোসল সেরে ঘরে আসতেই বড় ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। কিছু জিজ্ঞেস করার পূর্বেই হাতে নতুন একটি পাঞ্জাবি ধরিয়ে দিয়ে নাজির বলল, চুল মুছুস নাই কেন? তাড়াতাড়ি মুছছে এগুলো পর। সকালবেলায় পাঞ্জাবি পরতে যাবো কেন? হঠাৎ কি হয়েছে বলো তো? নতুন বর বউকে বাদ দিয়ে সবাই আমায় নিয়ে কেন পড়েছে? অদ্ভুত আচরণ করছে। নাজির উত্তর দেওয়ার জন্য সময় নিল। নওশাদ ধৈর্য ধরতে পারল না। শুনেছি ভাবি, না মানে তুমি নাকি বাবা হতে চলেছ, আর আমি চাচা। বলতে গিয়ে আনন্দ যেন উপচে পড়ল তার চোখের কোটরে। হ, তার লাগেই তো নতুন চাচির ব্যবস্থা করতেছি। চাচি? নাজির হাসল। তুমি তো আকাইম্মা ভণ্ড, সহজে বিয়া করবা না জানি, তাই এক ঢিলে দুই পাখি মারতাছি। আইস তোর বিয়া। কি? অবাক হলো সে। চিন্তা নাই, ঘরোয়া বিয়া। চাচাকো কাছে এতক্ষণে মনে হয় খবর পৌঁছে গেছে। হেরা আইতে আইতে তাড়াতাড়ি কবুল কইয়া ফেলবি। নে তৈয়ার হও। বাকরুদ্ধ হয়ে বিছানায় বসে পড়ল নওশাদ। নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বলল, কি সব বলছো? আজ বিয়ে মানে? মজা করছো? আমায় না জেনে এত বড় একটা সিদ্ধান্ত কিভাবে নিতে পারো? আমি পুরুষ মানুষ, আমার কোনো ইচ্ছে মতামত নেই। না নাই, প্রথমবার নিজ ইচ্ছায় ভুল মানুষ ধইরাই না মারা খাইছস। এখন আর কি এর মতামত? তোর কপাল ফালা যে আমি তোরে নিয়ে এখনো ভাবি। না হইলে কেডাই তোর বিয়ে দিব? হুট কইরা না জানি নাই আর ঠিক করলাম না মানে? প্রায় 2-3 মাস আগে থেকে তো আমি তোরে বুঝাইতেছি। একটা প্রস্তুতি তো আছে। 2 নম্বর বিয়ার আবার প্রস্তুতি কি এর? এত ভালো একটা মাইয়া পাইতাছস, এইটাই তো কপাল। মায়ের খাওয়ার আগে তুই আর হ। তাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তৈরি হওয়া পর্যন্ত সেখানে বসে রইল নাজির। আর কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে তৈরি হলো নওশাদ। বড় ভাইয়ের পিছু পিছু এসে উপস্থিত হলো বসার ঘরে। বয়োজ্যেষ্ঠরা সকলেই উপস্থিত সেখানে। সাথে বসে আছেন আফাজউদ্দিন এবং কাজী সাহেব। মাস্টার বাড়ির যে কোনো অনুষ্ঠানেই আফাজউদ্দিনকে সবার আগে দাওয়াত দেওয়া হয়। নওশাদ সবাইকে সালাম দিয়ে কেদারে বসত, আর চোখে তাকালো ভাইয়ের দিকে। নাজির সে দৃষ্টিকে অবজ্ঞা করে বলল, বিয়া পড়ানো শুরু করেন। অলিউল খান আজ মহা খুশি। গতকাল রাতে কাশেম আলী এই বিয়ের বুদ্ধি তার আর নাজিরের মাথায় ঢুকিয়েছেন। তিনি সবাইকে বুঝিয়ে বলেছেন, শুভ কামে বেশি দেরি করতে নাই দুলাভাই। আবার কবে না কবে বাড়িতে বিয়ে হয়। এর থেকে নওশাদের বিয়েটা কাইলি শালিকের লগে দিয়ে দেন। রুহুল শালিক দুই ভাই বোনের একদিনে বউ ভাত হয়ে যাক। আবিদা প্রথমে রাজি হয়নি। মেয়ের বিয়ে নিয়ে তার অনেক স্বপ্ন ছিল। মেয়ের জন্য বেশ কিছু গহনা গড়িয়ে রেখেছিলেন, আলমারিতে তুলে রেখেছিলেন শাড়ি। কিন্তু অলিউল খান স্ত্রীর কথা না শুনেই রাজি হয়ে গেলেন। তিনিও আর দেরি করতে চান না। মেয়ের বয়স তো কম হলো না, লোকে সুযোগ পেলে খোঁচা দেয়। তাছাড়া আজকালকার বিয়ের বাজারে সব দিক থেকে এমন ভালো ছেলে পাওয়া যায়। বংশ ভালো হলে ছেলে দেখতে শুনতে খারাপ,
দেখতে শুনতে ভালো হলে বংশমর্যাদা খারাপ। এই ছেলেও অবশ্য সব দিক দিয়ে নিখুঁত নয়। পূর্বে বিবাহ বিচ্ছেদ ঘটেছিল, তবে এটা আহামরি কোনো বিষয় নয়। তাই সেই রাতেই মাসুমকে নিয়ে বাড়িতে গিয়েছিলেন শাড়ি গহনা নিয়ে আসতে। নানির ঘরে বউ সেজে বসে আছে শালিক। পাশে নানি সৈয়দুন্নেসা, মা আবেদা, মামি, খালা আর খালাতো ফুফাতো বোনেরা তাকে ঘিরে বসে আছে। এই বিয়েতে বেশি খুশি মিশ্রি। তার প্রিয় ফুফাতো বোন তার যা হতে চলেছে। এখন থেকে শাহবাড়িতে আর তাকে একা থাকতে হবে না, আরো একজন সঙ্গী হবে। কাজে বিয়ে পড়ানো শুরু করেছে। কবুল বলার আগ মুহূর্তে নওশাদের বুকের ভেতর খানিক কেঁপে উঠল। প্রথমবারের কথা মনে পড়ল। বিশেষ করে মনে পড়ল লিলিকে কবুল বলে জীবনে গ্রহণ করার মুহূর্তটা। তখনও কি ভেবেছিল এই সম্পর্ক একদিন শেষ হয়ে যাবে, একদিন সে আবার একই জায়গায় বসে অন্য কাউকে গ্রহণ করবে জীবনে? অথচ সব এলোমেলো হয়ে গেল। তখনই কানের কাছে কেউ ফিসফিস করে বলল, মনের সব ময়লা পুরানো স্মৃতি মুইসা কবুল ক, যারে নতুন কইরা জীবনে জড়াইতাছস তার নামে নিজেরে লেখা দে। এইসব আবেগ, অনুভূতি, ভালোবাসা, অধিকার একমাত্র তার, যে শেষ পর্যন্ত পাশে থাকে। নওশাদ চমকে পাশে তাকালো। দেখতে পেল তার জীবনের সব সমস্যার সমাধান বড় ভাইকে। চোখ বন্ধ করল সে, ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলে দিল ৩ কবুল। জীবনের সবটুকু লিখে দিল আরেক নতুন নারীর নামে। কাবিননামায় উভয়ের স্বাক্ষর হতেই সমাপ্ত হলো বিয়ের। কাশেম আলী উচ্চস্বরে আলহামদুলিল্লাহ পড়লেন। সকলের উদ্দেশ্যে বললেন, আমগো বাড়িতে খালি আনন্দ আর আনন্দ। কাল বাড়িতে রুহুলের বউ আইল। আমার পোলা আর মাইয়ার ঘরে নাতি নাতনি হইব। এখন আবার আমার ভাগ্নিরও বিয়া হইয়া গেল। এক গ্রামেই থাকবো। সবাই আজ দুপুরে খাইয়া যাবেন। বিশাল আয়োজন করা হয়েছে। স্থান এক সময় ফাঁকা হয়ে গেল। নওশাদকে নববধূর কাছে যেতে বলা হলেও সে গেল না, বরং বাড়ি থেকে বেরিয়ে গেল। নাজির সবাইকে বুঝ দিল হুট করে বিয়ে হওয়ায় ছেলে লজ্জা পাচ্ছে, রাতে না হয় দেখা সাক্ষাৎ করবে। নাজির বাড়ি যাচ্ছিল, চাচাদের সঙ্গে মাঝ রাস্তাতে দেখা হয়ে গেল তার। দুজনে এদিকেই আসছিলেন। পেছনে সামিউল, সেই প্রথমে বলল, নওশাদের নাকি বিয়া। এই খবর কিনা মানুষের কাছ থেকে শুনতে হইল। আমগো বাড়িত কি হয়েছে? হাতের ইশারায় ছেলেকে থামিয়ে দিলেন আমিরুল শাহ। ভাতিজার উদ্দেশ্যে বললেন, বিয়ার পরে আমরা পর আর মাস্টার বাড়ি আপন হইয়া গেছে। হ্যাগলগে সব শত্রুতা শেষ। তোগো অভিভাবক কি আমরা না? তোর বিয়ার কথাবার্তাও তো আমরা কইছিলাম। তাইলে নওশাদের বিয়ার সময় আমগো সারাই নিজেরা নিজেরা সব সিদ্ধান্ত নিয়ে নিলি কেমনে? আয়েন বাড়ির যাই, প্রশ্নের উত্তর দে। আমার বিয়ার সময় আমার বাপের অসুখ আছিল, তাই অভিভাবক আছিলেন আমনেরা। কিন্তু নওশাদের অভিভাবক হিসেবে হ্যার বড় ভাই আছে। এতকাল সব দায়িত্ব পালন করছে। বড় ভাই থাকতে অন্য কেউ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেন নেব? এই বিয়া আমার দাদা শ্বশুর মরার আগে ঠিক করে গেছিল। আজকের সব আয়োজন আমার শ্বশুর আর চাচা শ্বশুরের। এত ভালো সুযোগ কেউ হাতছাড়া করে? রাইতে হুট করে সিদ্ধান্ত নেওয়া হইল যে সকালে বিয়া, তাই সবাই সকালেই জানছে। তাইলে বাড়ির যাবো কেন? বিয়া শেষ মানে? সকলে অবাক হলো। নাজির বাড়ির দিকে হাঁটা ধরল। শেষ মানে শেষ। আপনারা আইতে দেরি করে ফেলাইছেন। থাউক, দুপুরে দাওয়াত খাইতে যাইন। আমি যাই, নতুন বউয়ের লাইগা চাচিকে সব গোছাইতে কই। আমিরুল শাহ হতভম্ব হয়ে গেলেন। ছেলে ভাইয়ের উদ্দেশ্যে বললেন, কি কইয়ে গেল ওই? বিয়া শেষ মানে আমগো সারাই বিয়া শেষ? মমিনুল শাহ নীরব দর্শক হয়ে রইলেন। তার এসবে কিছুই আসা চায় না। নওশাদকে সারাদিন আর পাওয়া গেল না কোথাও। নাজির বাড়ি ফিরে সবাইকে জানালো, সাথে চাচিদের গালমন্দ ও খেল। ঘরগুলো কলিমের মাকে দিয়ে পরিষ্কার করিয়ে নতুন করে আবার উঠোন লেপাল ভাই ভাবিদের দিয়ে সাজানো হলো নওশাদের বাসর। বৌভাতের অনুষ্ঠান শেষ হলো। নতুন বউ নিয়ে বাড়ি ফিরল নওশাদ। অলিউল খান আবেদাও মেয়ের সাথে তার শ্বশুরবাড়িতে এলেন। শুধু শ্যালকের ওপর বিশ্বাস করে অপরিচিত এক ছেলের কাছে মেয়ে বিয়ে দিয়েছেন। ছেলের বাড়িঘর না দেখতে কি হয়? চারিদিকে চাপা গুঞ্জন উঠেছে। এই প্রথম শাহবাড়ির কোনো ছেলে তালাক খাওয়ার পর ঘরে দ্বিতীয় বউ তুলেছে। মর্জিনা নতুন বউয়ের মুখ দেখে বললেন, এই বাড়ির বউটা ভালা হইলেই হয়। হনুমাইয়া, মন দিয়ে সংসার করবা, স্বামীর কথা শুনবা, বাড়ির বড়কেও সম্মান করবা। মাইয়া সে এতটুকু সহ্য করতে না পারলে কখনো সংসার করা যায়? শালিক ঘুমটার আড়ালে মাথা নিচু করে রাখল। ধীরে ধীরে ঘর থেকে লোকজন কমল। আবেদা মেয়ের পক্ষ থেকে হেসে বললেন, আমগো বাড়ির মাইয়া গো, আমরা এইসব শিখাইয়াই বড় করি ভাবি। একজন তো সংসার করে খাইতেছি, শালিকও পারবো। আপনারা তাও নিজেকে মতন একটু শিখাইয়া পড়াইয়া লইয়েন। তার কইতে নাজিরের বউটা ভালা পড়ছে, কথা হনে।
তো নওশাদের আগের বউটা তেমন ভালো আসছিল না, জামাইয়ের কথা হতো না, কিছু কইলে দৌড় দিত বাপের বাড়ি। তাই তো শেষমেশ সংসার টিকে নাই। আল্লাহ যা করেন ভালার লেগেই করেন। কার ভাগ্যে কি আছে আগে থেকে কেউ জানে? আবেদা সহমত পোষণ করলেন। ঠিক কইছেন, ওর বাপে কত পোলা দেখলো, কিন্তু শেষমেশ বিয়া হইল আমার বাপের বাড়ির এলাকায় আইয়াই। আবেদের সঙ্গে মর্জিনার ভালোই ভাব জমল। দুজন এক প্রকৃতির মানুষ। মর্জিনার শাহবাড়িতে বউ হিসেবে পা দেওয়ার পূর্বেই আবেদার বিয়ে হয়ে গিয়েছিল, তাই তাদের এই প্রথম দেখা সাক্ষাৎ হলো। সন্ধ্যার দিকে অলিউল খান আবেদা মেয়েকে রেখে বিদায় নিয়ে চলে গেলেন বাড়িতে। মেয়ে আর নতুন জামাইকে এসে নিয়ে যাবেন পরশু। মিস্ত্রি শিউলি মিলে শালিককে নওশাদের ঘরে নিয়ে বসালো। ঘোমটার আড়াল থেকে মুখ বের করলো সে। হাঁপাতে হাঁপাতে বলল, একটু পানি দে। শিউলি পানি আনতে গেল। মিস্ত্রি উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল, আমার কি যে আনন্দ হচ্ছে শালিকাপা। আর আনন্দ? আমার তো ডরে হাত পা কাঁপতাছে। শ্বশুর শাশুড়ি নাই নাকি? কেমনে সংসার করবো? ঢং, তোমার তো তাও বোন আছে। আর আমি যখন এসেছিলাম তখন আমার কেউ ছিল না, পুরোপুরি একা ছিলাম। বাবা ভাইরাও এ বাড়িতে পা রাখতো না। কি ঝড়ের মধ্য দিয়ে যে গিয়েছি। নেহাত উনি ভালো মানুষ ছিলেন, তাই টিকতে পেরেছি। উনি? আমার স্বামী, এখন থেকে তোমার ভাসুর। আর হ্যাঁ, আমায় বুবু বলে ডাকবে, বেশি বেশি সম্মান করবে। অভিজ্ঞ বড় যা বলে কথা। শালিক চোখ রাঙালো। ধৈর্য একটা দিমু? আমারে জাগিরি দেখাইতে এসে। আগে বড় বোন, পরে যা। পরক্ষণে এসে চিন্তিত হয়ে বলল, আমার জন কেমন রে? একেবারে আমার জন? ভ্রূণ নাচালো মিশ্রে। শালিক লজ্জা পেল, জোরপূর্বক রাগ দেখানোর চেষ্টা করে বলল, কনা তোর দেওরা কেমন? মানুষ তো ভালো, নরম ভদ্র, 10 কথায় রাগ পারে না। মেয়েদের সঙ্গে চোখ নামিয়ে কথা বলে। এই যে আমি বয়সে কত ছোট, তবুও কখনো অসম্মান করেনি। আর 4-5টা দেওয়ারের মতো হাসি ঠাট্টাও করে না। যা কথা বলবে একান্তই প্রয়োজন হলে, না হলে তাকাবে না পর্যন্ত। এখন বউয়ের কাছে কেমন হয় সেটাই দেখার পালা। আমার জন তো বাইরে সিংহ, ঘরের ভেতর বউয়ের কাছে বিলাই। কস কি? হ্যাঁ, যদিও শুরুতে সিংহই ছিল। কথায় কথায় ধমকাতো, রাগ দেখাতো। পরে গিয়ে আমিও পাল্টা ধমক দেওয়া শুরু করলাম। বকলে সেজে গুজে কান্না করতে বসতাম। ব্যাস হয়ে গেল সিংহ থেকে বিলাই। এখন আমিই সিংহী। শালিক হেসে ওঠে, মহা চালাক হয়ে গেছস তো। পরিস্থিতি আর স্বামী করেছে। হাস একটা কথা কো, তোর দেওরের তালাক হয়েছিল কেন? শুধু কি মাইয়ারি দোষ? আমি অত শত জানি না। আমি এই বাড়িতে আসার অনেকদিন আগেই বিয়ে করেছিলেন। ও শুনেছিলাম ভালোবাসার বিয়ে। যখন এলাম তখন তো ভালোই লাগলো। সুন্দর করে কথা বলতো, আমাকে অনেকবার সাজিয়ে দিয়েছিল, শাড়ি পরা শিখিয়েছিল। সমস্যা হচ্ছে মানসিকতার। দুইজন দুই পরিবেশের মানুষ। একজন শান্ত, প্রতিবাদ করতে পারে না, আর একজন অশান্ত, রাগী, খুঁতখুঁতে। সংসার করতে গেলে একটু তো মানিয়ে নিতেই হয়, তাই না? শুরুতে আমার তো এখানে থাকতে ইচ্ছে করেনি। লোকটাকেও সহ্য হতো না। বাপের বাড়িতে চলে যেতাম, দাদাজানের কাছে নালিশ করতাম। আব্বা বড় ভাইদের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু দাদি আমায় বোঝালো। উনিও নরম, যত্নশীল হওয়া শুরু করলেন। তাই শেষ পর্যন্ত সংসার টিকেছিল। তাদের ক্ষেত্রে এমনটা হয়নি। দুই পক্ষের কেউ কাউকে ছাড় দেয়নি। শালি শুধু মাথা নাড়ালো। সে বুঝদার সাংসারিক মেয়ে। মায়ের সংসারে সব হাতে খড়ির মতো শিখেছে। ভাই হওয়ার পর সে আর বড় বোন মিলেই তো গোটা সংসার সামলেছে। মিস্ত্রি পুনরায় গম্ভীর কণ্ঠে বলল, ছাড় না দিলে, ত্যাগ না করলে শুধু সংসার কেন, কোনো কিছুই টিকে না। তাই বলে একজন ছাড় দেবে, ত্যাগ করবে, আর অপরজন তার ফায়দা লুটবে, এমনটাও হওয়া উচিত না। উনি বললেন, স্বামী স্ত্রী একে অন্যের পোশাক। পোশাক যেমন মানুষের লজ্জা ধরে রাখে, তেমনি স্বামী স্ত্রীকে একে অন্যের দোষ ত্রুটি গোপন করতে হয়। ভুল বোঝাবুঝি, ঝগড়া, ঝামেলা সব জায়গাতেই হয়। পৃথিবীতে কেউ সব দিক থেকে সুখী বা নিখুঁত নয়। তাই সেই ঝামেলা ঘরের মধ্যে লোকচক্ষুর আড়ালে মিটিয়ে নেওয়াই ভালো। লোকে জানলে ঝামেলা আরো জটিল হয়। আর বিয়ের পর মেয়েদের আপন মানুষ শুধুই স্বামী। শালিকের মুখমণ্ডলে চাপা হাসির ঝিলিক দেখা যায়। শিউলি পানি নিয়ে ফিরতেই দুজনের কথা ওখানে থেমে যায়। নানা বাড়ির দিকে সবার আদরের মেয়ে হচ্ছে মিশ্রি। ছেলেবেলা থেকে বাবা ভাই মামাদের কোলে কোলে বড় হয়েছে। রান্নাঘর কিংবা কোনো কাজে তাকে কখনো দেখা যায়নি। অথচ সেই মেয়ে কি বুঝদার এখন। শালিক বুঝতে পারে মেয়েটার সঠিক একজন জীবনসঙ্গী পেয়েছে বলেই আজ তার এত পরিবর্তন। তাই সে এত সুখী। এটাই তো একজন নারীর সবচেয়ে বড় পাওয়া। তবে চিন্তাও হয়, কে জানে তার স্বামী আবার কেমন হয়। রাত বাড়তেই বড় ভাইয়ের ধমক খেয়ে ঘরে এলো নওশাদ।
চাচাতো ভাইরা টাকার জন্য পথ আটকালো না। তবে বোঝা গেল বড় চাচা চাচি বাদে বাকি সবাই যে এই বিয়েতে বেশ খুশি হয়েছে। নাজির তার ঘর বদলে দিয়েছে। আগে যে ঘরে বাবা থাকতো সেই ঘর খালি হওয়ার পর ওখানে করা হয়েছিল খাওয়ার ব্যবস্থা। এখন সেখানে রান্না হয়েছে, এখন সেখানে রাখা হয়েছে নওশাদের যাবতীয় আসবাব, খাওয়ার জিনিসপত্র রাখা হয়েছে আগের ঘরে। তার শব্দ পেয়ে ঘোমটার আড়ালে বসে থাকা লাল বধূ নড়ল খানিক। ইতস্ত করতে করতে নওশাদ এসে বসল বিছানায়। তার জন্য এটা দ্বিতীয় হলেও মেয়েটার জন্য প্রথম। কিভাবে সে এই মেয়েটার অনুভূতিতে আঘাত করে প্রথম রাতটা নষ্ট করে দিতে পারে? তাই নিজেকে সামলালো, 2 হাতে তুলল ঘুমটা। বুক চিনচিন করে উঠল। গতদিনের থেকে আজ মেয়েটাকে অন্যরকম লাগছে। বিড়বিড় করে বলল, মাশাল্লাহ। সে কথা শালিকের কানে পৌঁছাতে লাজুক হাসল সে। পলক্ষীন চোখে তাকিয়ে মেয়েটাকে দেখল নওশাদ। কথা খুঁজে না পেয়ে জিজ্ঞেস করলো, কেমন আছো? এই পর্যন্তই ছিল যাত্রাপথ উপন্যাসের 57 নম্বর পর্ব। যাত্রাপথ লেখনীতে মাসফিত্রা মিময়, পর্ব সংখ্যা 58। ফাল্গুনের শেষ সকাল, রোদের উত্তাপে ঝিমিয়ে পড়া সোনালি ধানের খেতে শেষ দিচ্ছে কৃষাণের দল। এই বছর ফসলের পোকার আক্রমণ বেড়েছে, তাই দুবেলা ছিটাতে হচ্ছে কীটনাশক। নাজের উঁচু ঢিবিতে বসা, মুখে গামছা বেঁধে ফসলে কীটনাশক ছড়াচ্ছে লতিফ আর মুখলেস। একটু পরপর চিৎকার করে তাদের দিক নির্দেশনা দিচ্ছে সে। বামে দেশ না কেন বেটা, ওই পাশের গুলায় লাগেই নাই। একটা ধানও যদি নষ্ট হয়, 2টার কপালে দুঃখ আছে। তার কথার মধ্যেই সেখানে এসে উপস্থিত হলেন আমিরুল শাহ। নিজের জমি পরিদর্শন করে সোজা এখানে এসেছেন। লুঙ্গিতে এখনো কাদা লেগে আছে। মাথার উপরে ছাতা ধরে পাশেই দাঁড়িয়েছে আব্বাস। খোক খোক করে কেশে 2 হাত পেছনে রেখে বলে উঠলেন, এবারেও তোর ভালাই ফলন হইব মনে হইতেছে। আমারটাই গিয়া দিহি পোকে ধরছে। তোর ভাগ্যের জমিটা ভালা পড়ছে। কথা থামিয়ে বসা থেকেই সেদিকে তাকালো নাজির, হেসে বলল, সবই আল্লাহর রহমত চাচা। মাথা নাড়ালেন তিনি। নাজিরকে উঠতে না দেখেই ঘাসের উপর বসে পড়লেন। কিছুক্ষণ নীরব থেকে জিজ্ঞেস করলেন, সিরাজে কই নাজির? এত খুঁজলাম কিন্তু। ব্রুজুরা কুচকে গেল নাজিরের, বলল, এমন করে জিগাইতেছেন যেন আমি তারে হামলাইয়া রাখছি। রাখস নাই? কোনো কারণ আছে? না, নাই কইতাছস? তরতাজা একটা মানুষ কেমনে গায়েব হয়ে যায়? আমি তো কারণ দেখি না। হ্যাঁ, আমার কোন পাকা ধানে মই দিছে যে তারে আমি হামলাইয়া রাখবো? আর রাখলেও কই রাখবো? আপনারা খুঁজে পাইতেন না? আমিরুল শাহ কি জবাব দিবেন বুঝে উঠতে পারেন না। চোখে সন্দেহ নিয়ে তাকিয়ে থাকেন ভাতিজার দিকে। একদিন এই পৃথিবী থেকে যেভাবে সোহেল হারিয়ে গিয়েছিল, ঠিক সেভাবেই হারিয়ে গিয়েছে তার পিতা সিরাজউল্লাহ। তবে সোহেলের দেহাবশেষ মিললেও সিরাজের শেষ চিহ্নটুকুও পাওয়া যায়নি কোথাও। এ নিয়ে আমিরুল শাহর চিন্তার শেষ নেই। যাকে পান তাকে সন্দেহের চোখে দেখেন। নিখোঁজের সপ্তাহখানেক পর একদিন পিতাকে খুঁজতে শাহবাড়িতে সাদ্দাম এসেছিল। মাঝে মধ্যেই বাড়িতে না জানিয়ে লোকটা বোনের বাড়িতে চলে আসতেন। তাই ছেলে বউ ভেবেছিল এবারেও হয়তো সেখানেই আছে। তাই প্রথমে এত খোঁজ করেনি, কিন্তু সপ্তাহ পেরোতে নতুন চিন্তার উদয় হলো। শুরু করলো খোঁজাখুঁজি। তার থেকে সংবাদ পেয়ে বুঝতে আর বাকি রইল না যে লোকটা কয়েকদিন ধরে নিখোঁজ। আমিরুল শাহ তৎক্ষণাৎ লোক লাগিয়ে শ্যালককে অনেক খোঁজা খুঁজলেন। আচানক কোথায় গায়েব হয়ে গেল সে। যে লোভী প্রকৃতির মানুষ, এত সহজে গা ঢাকা দেওয়ার তো নয়। তবে কি কোনো বিপদ হয়েছে? যত ভাবেন ততই ধীরে ধীরে আতঙ্কিত হয়ে ওঠেন। এই তো কয়েকদিন আগে ইউনিয়নের নির্বাচনে শেষ হয়েছে। চেয়ারম্যান পদে এবার বিপুল ভোটে জয়ী হয়েছে নুরুজ্জামান। আতাউর রহমান এখন লাঠি নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন। গত কয়েক বছর জনসাধারণের উপর যেই অত্যাচার জুলুম করেছিলেন, তার ফলস্বরূপ এবার আর ইউনিয়ন থেকে বেশি একটা ভোট পাননি। প্রচারণাও ছিল কম, সাথে ছিল অসুস্থতা। আমিরুল শাহ এ নিয়েও ভীষণ চিন্তিত। সব জারিজুরি ক্ষমতা এত সহজে শেষ হয়ে যাবে ভাবতেই পারছেন না যেন। দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুই হঠাৎ এত শান্ত কেন নাজির? তোকে চিনলামও? আমি যতটুকু চিনি জানি তুই শান্ত থাকার মানুষ না। সবকিছু জানার পর তো আরও না। চোখে মুখের প্রবল আত্মবিশ্বাস সে সেখানে ঠাঁই পায় কৌতূহল। নাচের ঘাড় ঘুরিয়ে চারদিকে পুনরায় তাকাল। মিলিত হলো দুজনের কঠোর দৃষ্টি। হাতের ইশারায় আব্বাসকে দূরে যাওয়ার নির্দেশ দিলেন আমিরুল শাহ। বললেন, তোর চাচির কথায় কি তবে হাসা? সোহেলরে কি তুই?
দৃষ্টি সরিয়ে নিল নাজির। এবার শব্দ করে হেসে ফেলল। তার চাচাটা না নাজির কি ভেবেছিল আর তিনি কি বলছেন যদি জানতে পারেন, শুধু সুহেল নয়, সাথে সুহেলের বাপকে ওই পৃথিবী থেকে খুব কষ্ট দিয়ে বিদায় দিয়েছে সে, এমনকি বহু বছর আগে করা তাদের পাপের কথাও সে জেনে গিয়েছে, তখন কি হবে? নাজিরের হাসি আরো চওড়াও হয়, মনে মনে আওড়ায়, জানার আগে আমনেরও পথ থেকে সরাই দিন চাচা, তখন আমনে অনেক আফসোস করবেন কেন যে সুবহান আলীর পোলা দুইটারে বাঁচায় রাখলাম। আমিরুল ইসলামের ভেতরে আজ বহুদিন পর ভয় দেখা দিল। এই হাসিটা যেন তার সব প্রশ্নের উত্তর। মাটি আঁকড়ে ধরে বললেন, আমি বিশ্বাস করি নাই সামিউলের মায় সিরাজ কওয়ার পরেও বিশ্বাস করি নাই। আমি আরো কইছি নাজির আর যাই হোক মানুষ মারতে পারতে না। কেন আমিরুল শাহ পারলে নাজির শাহ কেন পারবো না? নাজিরের কি মন নাই, কষ্ট নাই? নাজিরের কি বাঁচার অধিকার নাই, সুন্দর জীবন পাওয়ার ইচ্ছা নাই? প্রশ্নের উত্তর দিতে পারেন না তিনি। নাজিরের হাসি থেমে গেল, চোয়াল হলো শক্ত। বলল, আমার লগে এতকাল যা করার করছেন, আমি মুখে অনেক কিছু কইলেও সরাসরি প্রতিবাদ করি নাই। আপনাকে কাছে কিচ্ছু চাই নাই, যা করার নিজে করছি। শেষে শুধু একটু ভালো থাকতে চাইছি, বউ লইয়া শান্তিতে সংসার করতে চাইছি। এতটুকুই আপনারা সহ্য করতে পারলেন না? ফরিদা বানুরে তো আমি নিজের মা মনে করছি, হাই কেমনে পারলো এমন করতে? দেওরের পোলা বললেই কি? যাজ্ঞা, যা হওয়ার হইয়া গেছে। আমার কোনো অপরাধ বোধ নাই, যা করছি নিজের লেগা, নিজের বউয়ের লেগা করছি। আপনি তো জানেনই নাজির শাহ আল্লাহ ছাড়া কাউরে ডরায় না। তবুও তো পাপ, মানুষ মারা বড় পাপ, সবার লোকে পাপ যায় না। দুনিয়াতে কি সবাই পবিত্র? কাউরে পবিত্র রাখার লাইগা একজনরা না একজনরে পাপ করতেই হয়। আমি পাপ না করলে আমার বউ অপবিত্র হইতো, আমার সুন্দর একটা সংসার নষ্ট হইতো, হয়তো বাপ হওয়ার আনন্দ কি জানতেই চাইতাম না। নিজের মানুষের লাইগা মানুষ অনেক কিছুই করতে পারে, এটা তো সামান্য একটা খুন। ঘামে আমিরুল শাহর পরনের পাঞ্জাবি ভিজে উঠেছে। দুদিনের স্ত্রীর জন্য যার কাছে খুন সাধারণ ব্যাপার, সে যখন জানতে পারবে তার বাপ মায়ের পরিণতির কথা, তখন কি হবে? অনেক কষ্টে উঠে দাঁড়ালেন তিনি, হাতটা বাড়িয়ে দিয়ে বললেন, আমারে বাড়িতে লইয়া চল আব্বাস, আজ অনেক গরম পড়ছে। আব্বাস দৌড়ে এসে মালিকের হাত ধরল, অপর হাতে মাথার ওপরে ছাতা ধরে চলল বাড়ির পথে। নাজিরের মধ্যে কোনো ভাবান্তর লক্ষ্য করা গেল না, না দেখা গেল ভয়। সে ওখানে বেখেয়ালের ঠায় বসে রইল। ঘর গোছানো, খাওয়া দাওয়া বাদে সংসারের যাবতীয় কাজ মিস্ত্রির জন্য নিষিদ্ধ। বিয়ে খেয়ে বাপের বাড়ি থেকে ফেরার সপ্তাহখানেক পরেই তাকে শহরে নিয়ে ডাক্তার দেখিয়ে এনেছে নাজির। দাদির সন্দেহ ভুল নয়, আসলে মেয়েটা গর্ভবতী। এ নিয়ে নাজিরের খুশি যেন ধরে না। আশেপাশে সবাইকে ধরে ধরে মিষ্টি খাইয়েছে, সাথে ঘোষণা দিয়েছে সন্তান হওয়ার পর গ্রামবাসীকে একবেলা ভোজন করাবে। যা কাজ মিল্টনের মেজো বোন এসে করে দেয় এখন, সাথে বোনরূপী যা শালিক তো আছেই। ফরিদা সেসব দেখে মুখ বাঁকালেন। দুনিয়াতে আর কেউর তো পোলাপাইন হয় নাই, যত ঢং। 9 মাসের পেট লইয়া 3 বেলা ভাত রাঁধছি, সকালে আতর ঘরে নারীসিরা পোলাপাইন জন্ম দিয়া দুপুরে রাঁধছি, তো হইছে কি এখনো তরতাজা শরীর। মিস্ত্রি জবাব দিল না। এই মহিলাকে সে মনে প্রাণে ঘৃণা করে। ভাইরা জানলে এতদিনে এর জবান কেটে নিত। মিল্টনের বোন চমকিকে তাগাদা দিয়ে বলল, আলুটা লম্বা লম্বা করে কাটো, কাটা শেষ হলে চাল ধুয়ে চুলায় বসিয়ে দিও, বাদ বাকি রান্না আমি করে নেব। নাজির ভাই আপনাদের চুলার পার যাইতে নিষেধ করছে ভাবি। রাখো তোমার ভাইয়ের কথা, উনি বেশি বেশি করেন, প্রথম বাপ হতে যাচ্ছেন তো। মুচকি মুচকি হাসতো। শালিক এসে বসলো পাশে। গতকাল বাপের বাড়ি থেকে ফিরেছে, নওশাদ গিয়ে নিয়ে এসেছে। বলল, নিষেধ করছে যখন দরকার নাই, তুই পাশে বইয়া থাকিস, আমিই রানমো। তুই পারিস? তোর মতো নাকি, শালিক সব পারে। তাদের দেখে ফরিদা বসে এখনো বিড়বিড় করছেন। শিউলি বিথি মিলে নামার জমি থেকে শুকনো পাতা টাবাই করে এনে উঠোনে রোদে মেলে দিচ্ছে। বড় আম গাছটার ছায়ার নিচে পিড়ি পেতে বসে মর্জিনা চাল বাচ্ছেন। জিজ্ঞেস করলেন, এখনো আমনের ভাইরে খুঁজে পান নাই? এত বড় একটা মানুষ গেল কই? শকুনের নজর লাগছে, প্রথমে আমার ভাই পুতিরে খাইল, এখন আবার আমার ভাই ডারে। কই গেছে? এমনি তো নিখোঁজ হওয়ার মানুষ আমার ভাই না। বিলকিসের জামাইও খুঁজছে, পায় নাই। শুনছি শেষ নাকি বাজারের চায়ের দোকানে দেখা গেছিল, তারপর আর কেউ দেখা নাই। হ্যাঁ রে, ক্যাডাই কি করব? করলে তো এত বছর করতেই পারতো, কানাওলাই ধরে নাই তো। ফরিদা কিছুক্ষণ থম মেরে বসে রইলেন। গ্রাম বাংলায় প্রচলিত কানাওয়ালা এক ধরনের অপ্রাকৃতিস্থ রোগ বা জিনের আছর।
যখন কোনো মানুষ কানাওয়ালার পাল্লায় পড়ে তখন সে নিজের চেনা জায়গাকেও অচেনা মনে করে। এতে মানুষ দিকভ্রান্ত হয়ে একই পথে বারবার ঘুরতে থাকে। বেশিরভাগ সময় এটি ঘুমন্ত মানুষদের নিয়ে খেলা করে, স্মৃতি বিভ্রাট ঘটিয়ে খাল বিলে নিয়ে ডুবিয়ে মারে। এমন ঘটনা গ্রামে অহরহ ঘটছে। ফরিদার মনে সন্দেহর ডানা বাঁধে। তার সঙ্গেও এমন ঘটনা দু একবার হয়েছে। ঘুমের ঘুরে রাতের বেলা দরজা খুলে বেরিয়ে যেতে চেয়েছিলেন, তৎক্ষণাৎ স্বামী তাকে ধরে নিয়ে এসেছিলেন। ঘুম থেকে জেগে তো তার আর কিছুই মনে পড়ে না। ভাইয়ের সঙ্গে এটাও হতে পারে, নাজির না হয় সোহেলকে হত্যা করেছে, তার স্ত্রীর ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা করায়। কিন্তু সিরাজকে কেন খুন করতে যাবে? সে কি আদৌ কিছু জানে? জানলে তাদের কেন কিছু বলছে না? চুপ থাকার ছেলে তো নাজির নয়। এত কি চিন্তা করতেছেন বুবু? মর্জিনার কথায় হুঁশ ফিরল ফরিদার। ভাবুক কণ্ঠে বললেন, ভুল কিছু কষ নাই, এইটাও হইতে পারে। আমারে আর তোর ভাসুরেও কয়বার সে ধরছিল, সময় মতন টের পাইয়া একজন আরেকজনরে রক্ষা করতে পারছি। সিরাজটারে কতবার কইছি একলা একলা রাইতে বাহির হইস না, কিন্তু হুনলই না। এখন ফল ভুগতাছে। চিন্তা কইরা লাভ নাই, কানাওয়ালা ধরা মানুষ সহজে পাওয়া যায় না। পাইলেও সুস্থ অবস্থায় পাওয়া তো চিন্তাই করা উচিত না। আল্লাহ রক্ষা করুক। ফরিদা আর কথা বাড়ালেন না। পুত্রবধূকে চুলায় ভাত বসানোর নির্দেশ দিয়ে পটের বেবি সেচে বসে রইলেন বারান্দায়। অসুস্থ আমিরুল শাহকে ধরে ধরে বাড়িতে নিয়ে এলো আব্বাস। কাচারি ঘরে কেদারায় বসালো। ফরিদা স্বামীর এই অবস্থা দেখে পিছু পিছু দৌড়ে এলেন। জগ থেকে গ্লাসে পানি ভরে টেবিলে রেখে ফ্যান ছেড়ে দিলেন। বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, আপনার আবার কি হইল? ভালা সুস্থ মানুষ ঘর থেকে বাইর হইলেন, এখন এই অবস্থা কেন? গাইমা কি হয়েছে? আমিরুল শাহ জবাব না দিয়ে কেদারায় হেলান দিয়ে চোখ বুঝে বসে রইলেন। আব্বাসকে আদেশ দিয়ে বললেন, মুমিন কইরে আব্বাস, আইতে কৌরে, হ্যার পর তুই বাড়ির জায়গা আইস, আর আইতে হইব না। আব্বাস মালিকের বিশ্বস্ত লোক, তিনি যা বলেন তাই বিনা বাক্য বেয়ে মেনে চলে। তাই মাথা নাড়িয়ে চলে গেল। মুমিনুল শাহ বাড়িতে নেই, কোথায় গিয়েছেন কে জানে। তবুও রোদ মাথায় নিয়ে আব্বাস তাকে খুঁজতে বের হলো। মুমিনুল শাহ এলেন দুপুরে। খাবার খেয়েই অনুমতি নিয়ে প্রবেশ করলেন কাচারি ঘরে। আমিরুল শাহ ততক্ষণে খেয়ে এসে চুরুট ধরিয়েছেন। বেশি চিন্তিত হলে একের পর এক চুরুট টানতে থাকেন তিনি। আজও তার ব্যতিক্রম হলো না। মমিনুল শাহ ভাইয়ের সম্মুখ কেদারায় বসলেন। টেবিলে রাখা কিছু কাগজপত্র নাড়াতে নাড়াতে জিজ্ঞেস করলেন, ডাকছিলা ভাইজান? হ, অনেকদিন এই ঘরে আয়স না যে। আর কেউ না, ধানের মৌসুম না এখন, সারাক্ষণ দড়ির উপর থাকতে হয়। ব্যবসায়ও মন্দ যাইতেছে। কয়দিন পর তো আরো মন্দ যাইব। ফাগুন শেষে চৈত আইতেছে, খরা পড়লে সব শেষ। এর লেগে জরুরি পণ্যগুলো গুদামে রাখার চিন্তা করতেছি। প্রত্যুত্তর করলেন না তিনি। ঘরে নেমে এলো নীরবতা। শুধু শোনা যাচ্ছে বাইরে থেকে ভেসে আসা মুরগি ছানাদের কিচিরমিচির। মমিনুল শাহ অস্থির হয়ে জিজ্ঞেস করলেন, কেন তলব করলা? কইলা না তো ভাইজান। নাজিরের তো সন্দেহ হয় না? সন্দেহ হইব কেন? ভবিষ্যতে আমগো বিপদ হইতে পারে যাইনাও, সেই রাইতে বাঁচাইছিলি কেন রে? আমি বাঁচাইছিলাম কই ভাইজান, ভাবি যা কইছে তাই তো করছি। কিছুক্ষণের জন্য আবারও চুপ রইলেন আমিরুল শাহ। দীর্ঘশ্বাস ফেলে বললেন, মাস্টার বাড়ির লগে সম্পর্ক ঠিক হওয়ার পর থেকে ওর সাহস দিন দিন বাড়তাছে। এমনিতেই ওরে আমার ডর লাগে, এখন তো কলজা কাঁপে। কি করমু মুমিন, আমরা মনে হয় বড় কাঁচা কাম করে ফেলাইছি। আতা ওর এইবার হাইরে গেল। নুরুলের লগে মাস্টার বাড়ির মাইনসিক সম্পর্ক অনেক ভালা। বুইরা আকবরে হ্যার বিয়ার সাক্ষী হয়েছিল। হ্যার পর থেকে যাতায়াত লাইগা থাকে। তার উপরে সিরাজ নিখোঁজ। কি করবো আমি? কয়দিন ধরে রাইতে আমার ঘুম আয় না। হাত গোটাইয়া তো আর বইয়া থাকা যাইব না। কি কও ভাইজান, তুমি ওই নাজিরে ডরাইতেছ? ছোট মানুষ, কি করবো ওই? কিছু করলে নিজে বাঁচতে পারবো? আমগো পোলারা আছে না? পোলা? সামিউল বাদে আমার আর কাউরে বিশ্বাস হয় না। বাদ বাকি সব কয়টা নাজিরের ডরায়, একটা ধমকেই কাঁপে। আমার বারবেস্ত আরেকটা পাড়া। আমি আছি না, আমি থাকতে কি আর এত চিন্তা তোমার? এত কালো কিছু হইতে দেই নাই, ভবিষ্যতেও দিব না। তোমার জীবনে এত জটিলতা কবে থেকে আইছে জানো? জানি, তোর ভাবিরে বিয়া করা, হ্যার ভাইরে এই বাড়ির জায়গা দেওয়ার পর থেকে। আব্বার কথা শুনলে আমগো এই দিন দেখা লাগতো না। যদি সেই দিনে ওই মহিলারে তুমি তালাক দিতা, যেই দিন আম্মার গায়ে হাত তুলছিল, তাইলেই হয়তো আমগো জীবন আইজ অন্যরকম হইত। তোরও এই কথা মনে হয় মুমিন? আমারও মনে হয়, খুব আফসোস হয়।
কিন্তু লাভ কি? সময় তো শেষ। যখন বিয়েটা করছিলাম তখন অসহায় ছোট একটা মাইয়া আসিল। সেই মাইয়া মানো সংসার অনেক জটিল রে মমিন, অনেক জটিল। মমিনুল সাহেব মাথা নাড়িয়ে বিড়বিড় করলেন, আসলেই সময় শেষ। সময় গেলে সময় আর ফিরাইয়া আইয়ে না। কিন্তু মুখে আশ্বস্ত করে বললেন, উঠতে দাও ভাইজান, ওর ব্যবস্থা আমি করবো। ধানের কাম আগে শেষ করি। নওশাদ শহরে গিয়েছে। আজকাল প্রায়শই বিশেষ কোনো কাজে শহরে যায় ছেলেটা। প্রথমে জমি জমার কিছু জরুরি কাগজপত্র সংগ্রহ করে গেল পাসপোর্ট অফিসে। বেশ কয়েক মাস ধরে দৌড়াদৌড়ি করতে হচ্ছে সেখানে। সাথে আরও কিছু প্রয়োজনীয় কাজ তো আছেই। নতুন বউয়ের জন্য কেনাকাটা করতে নাজির তাকে কিছু টাকা দিয়েছিল। এসব আর তার ভালো লাগে না, নিজের কাছেই ছোট ছোট লাগে। এখনো ভাইয়ের থেকে হাত পেতে টাকা নিতে হচ্ছে, অথচ সেই ভাইয়ের জন্যই কিছু করতে পারেনি। তাই তো শেষ পর্যন্ত বিদেশে যাওয়ার জন্য রাজি হয়েছে। তার বিদেশে যাওয়ার জন্য একজোড়া গরু বিক্রি করে দিয়েছে নাজির। এমনকি সামাদ মিয়ার কাছে বন্ধক রেখেছেন ফসলি জমি আর স্বর্ণের বেশ কিছু গহনা। অন্তত সেসব ছাড়িয়ে ভাইয়ের জন্য কিছু করতে হলেও তাকে এই দেশ ছাড়তে হবে। প্রতিজ্ঞা করেছে নওশাদ, এবার সে আর আবেগের পেছনে ছুটবে না। কঠোর পরিশ্রম করে নিজেদের জীবন বদলাবে। শ্বশুর অর্থ দিয়ে সাহায্য করতে চেয়েছিল, নাজির রাজি হয়নি। উল্টে ভাইকে বলেছে, আর চাই কর, শ্বশুর বাড়ি থেকে কিচ্ছু নিবি না। একবার নিলে সারা জীবন এই কথা শুনতে হইব। মাথা ওসা করে চলতে পারবি না। এই যে আমারও ঘর সাজানি দিতে চাইছিল, কিন্তু আমি নেই নাই। প্রয়োজনীয় কেনাকাটা করতে করতে বিকেল হলো। দোকান থেকে বের হওয়ার অভিমুখে হঠাৎ দেখা হয়ে গেল পরিচিত মুখের অধিকারীর সঙ্গে। নওশাদ খুব একটা অবাক না হলেও সামনের মানুষটা যে অবাক হয়েছে বোঝাই গেল। নওশাদ পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলো। নীলির যেন তা সহ্য হলো না। পাশের পুরুষটির হাত ছেড়ে দুকদম এগিয়ে এসে জিজ্ঞেস করলো, চিনতে পেরেছ? বাধ্য হয়েই থেমে দাঁড়ালো নওশাদ, তবে হাসল না সে। বলল, না জানার কিছু নাই। কেমন আছো? স্বামী সংসার নিয়ে ভালোই আছি। তুমি? উত্তর না দিয়ে অপরিচিত লোকটার দিকে তাকালো নওশাদ। লিলি হয়তো বুঝতে পারল, আমার স্বামী আসাদ। একে অপরের সঙ্গে সাক্ষাৎ বিনিময় করলো উভয়ে। তবে নওশাদ কথা বাড়ল না। এক পলক মেয়েটাকে দেখে দৃষ্টি সরিয়ে নিল। খেয়াল করলো লিলি নামক মেয়েটির জন্য কোনো অনুভূতি আর কাজ করছে না। এমনকি আজকের এই হঠাৎ সাক্ষাৎ কখনোই আশা করেনি সে। আশাদ তাড়া দিতে মৃদু হাসল লিলি। বলল, তুমি যাও, আমি কথা বলে আসছি। বহুদিন পর ওনার সঙ্গে দেখা হয়েছে, আবার কখনো দেখা হবে কিনা। এখানে দাঁড়িয়ে কথা বলার কি প্রয়োজন? চলুন ভাই, চা খেতে খেতে না হয় পরিচয় হওয়া যাবে। নওশাদ ভদ্রতার সহিত প্রস্তাব নাকচ করে দিয়ে বলল, না ভাই, আমার একটু তাড়া আছে। আসাদ মেনে নিল। বোঝাই যাচ্ছে পরপুরুষের সঙ্গে স্ত্রীর কথা বলা লোকটার পছন্দ নয়। নিতান্তই বাধ্য হয়ে আগে আগে দোকানের ভেতরে চলে গেলেন। সে যেতেই লিলির সুযোগ পেয়ে গেল। কিছুটা কটাক্ষ করে জিজ্ঞেস করল, তো কেমন চলছে দিনকাল? কি করছো আজকাল? চাকরি, ব্যবসা, নাকি যেভাবে রেখে এসেছিলাম সেভাবেই আছো? দেখে তাই মনে হচ্ছে। বুঝতে পারছি না, বিয়ে করনি নাকি এখনো পুরনো স্মৃতি ভুলতে পারোনি? তুমি এত তাড়াতাড়ি ভুলতে পারলে আমি কেন পারবো না? পাগলামি তো তোমারই বেশি ছিল। উত্তর পছন্দ হলো না লিলির। নওশাদের পারে কঠোর হলো খানিকটা। সপ্তাহ দুয়েক আগে ভাইয়ের পছন্দে বিয়ে করেছি। মেয়ে সুন্দরী, উচ্চ বংশের, সম্পর্কে ভাবের ফুফুর মেয়ে। আর হ্যাঁ, সামনের মাসেই এই দেশ ছেড়ে সিঙ্গাপুর চলে যাচ্ছি। হাস্যোজ্জ্বল মুখখানা মলিন হয়ে গেল লিলির। তা দেখে নওশাদ সন্তুষ্ট হলো। জিজ্ঞেস করলো, এবার সত্যি করে বলো, কেমন আছো? যে সুখের আশায় আমায় ছেড়েছিলে সেই সুখের দেখা পেয়েছ? পেয়েছি মানে? খুব সুখী আছি। আমার স্বামী আসাদ ব্যাংকের ম্যানেজার। শ্বশুরবাড়ি পরিবার বেশ সম্ভ্রান্ত, দেখে বোঝা যাচ্ছে না? দামি শাড়ি, গহনা আর সুখের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। তোমার কপালে শুকিয়ে যাওয়া ঘা আর হাতের পোড়া দাগ দেখলেই বোঝা যায়। আজ আসি, ভালো থাকো। যদিও অন্যকে কষ্ট দিয়ে কখনো ভালো থাকা যায় না। নওশাদ আর দাঁড়ালো না, সোজা হেঁটে চলে গেল নিজের গন্তব্যে। আজ আর তার কোনো পিছুটান বা মন খারাপ নেই। সেই ভার আফসোস আজ থেকে লিলির। ওই তো মেয়েটার চোখ ঘোলাটে, জোরপূর্বক অধরে ধরে রাখা হাসি মিলিয়ে গিয়ে ফিরে এসেছে অসুখী রূপ। এভাবেই তো একদিন সে ছেলেটার হাত ছেড়ে চলে গিয়েছিল। কর্মফল বুঝি এটাই। নাজিরের বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়েছে। সে যে সকালে খেয়ে বেরিয়েছিল, তারপর সারাদিন আর বাড়ি ফিরেনি।
তাই কলিংকে দিয়েই দুপুরের খাবার পাঠিয়েছিল মিস্ত্রি। ঘরমাক্ত শরীর নিয়ে ঘরে আর সে ঢুকলো না, বারান্দায় দাঁড়িয়েই বলল, লুঙ্গি গামছা দড়িতে রাখো তো বউ, দুইটা ডুব দিয়ে আসি। মিস্ত্রি লুঙ্গি গামছা নিয়ে বাইরে এলো, শাসন করার ভঙ্গিতে বলল, এখন আবার পুকুরে নামবেন? রোগ বাঁধার শখ হয়েছে? চুপচাপ কলপার থেকে গোসল সেরে আসুন, অবশ্যই সাবান মাখবেন। আবার হুকুম দেয়, যা বলেছি তাই করুন। এখন আবার কল চাপতে হইব? আচ্ছা ঘরে যাও, হাইনজাবেলা পোয়াতি মাইনসিগো ঘরের বাইরে আওয়া উচিত না, জেনে আসর করব। বয়স্কদের মতো কথাবার্তা। নাজির চোখ রাঙালো, মিস্ত্রি সেদিকে পাত্তা না দিয়ে ঘরে চলে গেল। গোসল সেরে ঘরে এলো নাজির, দরজা আটকে বিছানায় শুয়ে পড়ল। সারাদিন পর পিঠে নিচে নরম বিছানা পেয়ে চোখে নেমে এলো শান্তির ঘুম। ভাত খাবেন না? খেয়ে তারপর ঘুমান। এখন কি আর খাওয়া, এখন ঘুমামো, সারাদিন একটুও শুই নাই। লোকটার জন্য মিস্ত্রির মায়া হলো, তার কত খেয়াল রাখে, যত্ন করে, অথচ নিজের বেলায় যত অযত্ন, বেখেয়ালিপনা। বিছানায় বসে স্বামীর মাথায় হাত রাখতে সে, সমস্ত ক্লান্তি মুহূর্তে যেন দূর হয়ে গেল নাজিরের। বালিশ ছেড়ে মাথা রাখলো মিস্ত্রির কোলে, বলল, এই ঘরে তোমার অনেক গরম লাগে না? গরম লাগবে কেন? বিদ্যুৎ নাই, ফ্যান নাই, টিনের চাল তো রোদের তাপে সারাদিন গরম থাকে। প্রথম প্রথম লাগতো, তবে এখন অভ্যস্ত হয়ে গেছে। মিস্ত্রির লোকে আমি কথা কইছি, হ্যাঁ গো, মিটার থেকে তার টাইম না এইবার ঘরে একটা ফ্যান লাগামো। কোনো প্রয়োজন নেই, ঘরে হাত পাখা আছে, টাকা কি গাছে ধরে? সারাদিন গাধার মতো খাটেন আর প্রচুর খরচ করেন, কি প্রয়োজন ছিল চুমকিকে রাখার? এভাবে চলবে? বাচ্চা এলে তো খরচ আরো বাড়বে। তোমার এত চিন্তা কি এর? আমার সন্তান আর যাই হোক, কখনো অভাবে মরব না। আমি জীবনে যা পাই নাই, আমার সন্তানদের সেই সব কিছু আমি দিব। তোমারেও আর কোনো কষ্ট দিব না, শুধু আর একটু সময় দাও, আর একটু ধৈর্য ধরো। আমি আপনাকে বিশ্বাস করি। নাজের চোখ বন্ধ করেই হাসল। এতদিন পর মিস্ত্রি খেয়াল করল, গায়ের রং তামাটে হলেও লোকটা সুদর্শন, সুপুরুষ, হাসিটা চমৎকার। মনোযোগী দৃষ্টিতে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে এই প্রথম ভয়ঙ্কর একটা কাজ করে ফেলল সে। উবু হয়ে পুরুষ দেহের খসখসে ঠোঁটে গভীর চুম্বন করল। এই পর্যন্তই ছিল যাত্রাপথ উপন্যাসের ৫৮ নম্বর পর্ব। যাত্রাপথ লেখনীতে মাসফিত্রা মিমই, পর্ব সংখ্যা ৫৯। ফজরের নামাজ শেষে উঠোনে হাঁটাহাঁটি করছে নাজির। চারপাশে এখনো আধো অন্ধকার, শুধু পূব আকাশে দেখা যাচ্ছে সূর্যের রক্তিম আভা। ভোরের হাওয়া স্বাস্থ্যের জন্য ভালো হওয়ায় রোজ ফজরের নামাজ পড়ে খোলা আকাশের নিচে ঘণ্টাখানেক সে হাঁটে বা দাঁড়িয়ে থাকে। মিস্ত্রি খুঁটিতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, একসময় ধৈর্য হারিয়ে বলল, পা ব্যথা করছে, কোলে উঠবা? অপ্রস্তুত হলো মিস্ত্রি। নাজির হেসে এগিয়ে আসতেই দু কদম পিছিয়ে গেল সে। অসভ্য লোক, চুম্মা দেওয়ার সময় শরম লাগে না? যত শরম খালি সোয়ামের কোলে উঠতে গেলে। আর কখনো যদি নিজ থেকে আপনার কাছে গিয়েছি না? নাজির হাসল। ভোরের হাওয়া শরীরে লেগে ভালা। মিস্ত্রি মুখ ফিরিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। নীরবতা নাজিরের ভালো লাগে না। কিছু একটা ভেবে পুনরায় বলল, ঘরের কাছে একটা পায়খানা বানাতে হইব। কেন, যেটা আছে সেটার কি সমস্যা? বর্ষাকালে প্যাকের মধ্যে কেমনে অত দূর যাইবা? কয়দিন পর প্যাট তো আটার বস্তার লাহান হইয়া যাইব, তখন তো হাঁটতেই পারবা না। আপনি যে শুরু করেছেন, দুনিয়াতে আর কারো বাচ্চা হয়নি বুঝি? আমগো তো প্রথমই হইব। ঘরে গেলাম, সূর্যটারে ঠিকঠাক উঠতে দাও। দুজনের কথার মধ্যে ফটক দিয়ে কেউ ভেতরে প্রবেশ করল। নারী দেহের আবাদ মস্তক চাদর দিয়ে ঢাকা, ভ্রু কুচকে নিল নাজির, জিজ্ঞেস করল, ক্যাডারে? দু এক পা সামনে এগোতে স্পষ্ট হলো ফরিদার মুখ। দেখেই বোঝা যাচ্ছে অপ্রস্তুত হয়েছেন তিনি। আমতা আমতা করে বললেন, আমি ভাতের বিষে বাঁচি না, তাই ঝাড়ফুঁকের লেগা মেম্বরনির কাছে গেছিলাম। নাজের বিপরীতে একটা শব্দ ব্যয় করল না, ভালো করে আপাতমস্তক চেয়ে দেখল। এক হাতে ছোট্ট একটি সরিষার তেলের শিশি এবং কাইতন দেখা যাচ্ছে। ওতে যে তাবিজ আছে তা সে নিশ্চিত। চাদরের নিচে সেগুলো লুকিয়ে ফেললেন ফরিদা। কোনো দিকে না তাকিয়ে চলে গেলেন ঘরে। মিস্ত্রি বলল, ব্যথার জন্য ঝাড়ফুঁক দেওয়ার উপকারিতা আছে। আমার দাদি এসব ভালো পারে। একবার গাছ থেকে পড়ে ছোট ভাইজানের পা মচকে গিয়েছিল, তখন দাদি সুরা পরে সরিষার তেল লবণ দিয়ে একটানা ঝাড়ফুঁক দিতেই আল্লাহর রহমতে ভালো হয়ে গিয়েছিল। নাজের ঘরের দিকে যেতে যেতে শান্ত কণ্ঠে বলল, এই মহিলা ঝাড়ফুঁক না, কবিরাজ আর ফকির বাবাই বিশ্বাস করে। নিখোঁজ ভাইরে খোঁজার লেগা কবিরাজের কাছে গেছিল। বুঝলেন কিভাবে?
মেম্বরনি কখনো তেল পড়া তাবিজ দেয় না, শুধু সকাল বিকাল 2 বেলা ঝাইরা দেয়। মিস্ত্রি দৌড়ে গিয়ে স্বামীর হাত টেনে ধরল, অবাক কণ্ঠে প্রশংসা করে বলল, আপনি তো খুব বুদ্ধিমান লোক। এ আর নতুন কি, অযথা লাফালাফি কইর না। ভোরের আলো ফুটতে দেরি হলো না। রাতের চেয়ে এখন দিন বড়। এই সময়ে গ্রামের মানুষদের ব্যস্ততা থাকে বেশি। প্রতিটি বাড়িতে বাড়িতে চলে নতুন ধান তোলার কাজ। চৈত্রের খরা পড়েছে। দিক বিদিক পানি শূন্য খা খা মরুভূমি। অনেকের জমির ধান প্রায় নষ্ট হওয়ার পথে, আবার অনেকে ইতিমধ্যে শুরু করে দিয়েছে ধান কাটার কাজ। নাজির শুরু করবে সপ্তাহখানেক পর, তারই প্রস্তুতি নিচ্ছে। বাড়ির বউয়েরা উঠোনে ঝাড়ু দিয়ে রোদে শুকাতে দিল গাছের পাতা। মর্জিনা মাচা থেকে জাহিদকে দিয়ে বড় বড় মটকা আর ধান সিদ্ধ করার পাতিল নামিয়েছেন। পুত্রবধূকে তাগাদা দিয়ে বললেন, ওই যে চুলার পার ছাই আছে, যাও পুষ্কুনি থেকে ডেকটি মাইজা আনো। শিউলি মুখ ভার করল। মেয়েটা অলস, ফাঁকিবাজ, কাজের কথা শুনলেই মাথা ঘোরায়। মিনমিন সরে বলল, আম্মা মাত্র উঠান ঝাড়ু দিয়েছি, হাতে অনেক বিষ। তোমার হাতের বিষ আমি ছুটাইমু, যাও মাইজানো। তার কোনো বাহানা কাজে দিল না। শাশুড়ির ধমক খেয়ে বাধ্য হয়ে চলে গেল পাতিল মাজতে। মর্জিনা মুরগির খোপের কাছে গেলেন। মা মুরগিটা এবার 1 ডজন বাচ্চা দিয়েছে। হেরে গলায় বললেন, এমন একটা পোলার বউ আনছি যে নড়লে চড়লে 60 বছরের বুড়ির লাহান মাজায় বিষ করে। বিয়ার আগে ঠিকই বাপ মা গুনগান করছে, আমগো মাইয়া সব জানে সব পারে, অযথা বাড়তি গুনগান করার কি দরকার আছিল? কেউ কি বাড়ির পোলার বউ আইনা ঘরে সাজাই রেখা দেয়? কতগুলো বছর একলা একলা এই সংসার সামলাইছি, এখনো এই বয়স আছে? শাড়ির আঁচলে মুখ গুজে শালিক হাসছে। মিস্ত্রি তার কাঁধে থাপ্পড় মেরে বলল, যদি দেখে হাসছিস তাহলে তোকেও ধুয়ে দিবে। তাও হাসি থামতেছে না। এইটা বাড়ি না রঙ্গমঞ্চ? দুই যা প্রত্যেকদিন যা শুরু করে। এরা এমনই, বড়টা মিনমিনে শয়তান, ছোটটা ঝগড়ুটে। 2 দিন পর পর এর সাথে ঝগড়া হাতাহাতি না করলে শান্তি পায় না। হ্যাঁ গো, পোলার বৌডির লেগা দুঃখ লাগে, ভাগ্যিস আমগো হরি নাই। হাসতে হাসতে রান্নাঘরে চলে গেল সে। চুলায় পানির পাতিল বসিয়ে রেখে এসেছে। মিস্ত্রি নড়ল না, বারান্দায় চুপ করে বসে থাকলো। সকালের রান্না কিছুক্ষণ আগে শেষ হয়েছে। ওপাশে ফরিদা বসে ধনিয়া বাঁধছেন, রোদে শুকাতে দিবেন। বিথি শুকনো নারিকেল কাঠি থেকে পাতা ছড়াচ্ছে। মর্জিনা মুখ নামক রেডিও তবু থামল না। আকাশে চিল উড়ে বেড়াচ্ছে। এখন খোপ থেকে বাচ্চা সহ মুরগি বের করলে চিলে থাবা দিতে পারে, তাই খোপের দরজা আটকে ঘরে যেতে যেতে ফের বললেন, এক একটা পাড়া পয়দা করছি, সবচেয়ে বড় পাড়া হইল গিয়া মেজোটা। কইছি এইবার তোর পালা, বিয়া কইরা আমারে শান্তি দে। কয় বৈশাখের পর করমো, ধানের কাম শেষ হলে করমো। পাড়ার ঘরে পাড়া, ধানের কাম কি তুই আর তোর বাপে করস? মনটা চাই 2 বেলা জাটা দিয়া বাইরাই, পোলাপাইন হইলেও জ্বালা না হইলেও জ্বালা। নওশাদ ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে এলো। বারান্দায় উঠতে কেউ তার সামনে ধরল গামছা। তাকাতেই দেখতে পেল হাসি মুখে শালিক দাঁড়িয়ে আছে। গামছা নিয়ে মুখ মুছে বলল, এত খাতিরদারির প্রয়োজন নেই, এটুকু কাজ আমি নিজেই করতে পারি। গামছাটা হাত থেকে কেড়ে নিয়ে দড়িতে মেলে দিল শালিক। নিয়ে এলো চায়ের কাপ, হাতে ধরিয়ে দিয়ে বলল, জামাইয়ের খাতিরদারি করবো না তো কার খাতিরদারি করবো? কয়দিন পর পাষাণের মতন ঠিকই তো আমারে থুইয়া দূর দেশে যাইবেন গা, তখন আমি একলা একলা থাকবো কেমনে? এখনই কষ্ট হচ্ছে তো হইব না? বিয়ার পর মন দিয়ে একটু সংসার করতে পারলাম না, কবে না কবে আবার দেশে আইবেন। আমি চলে গেলে তুমি বাপের বাড়ি চলে যেও, একা একা এখানে থেকে কি করবে? শ্বশুর ভিটে ছাইরা 1 পাও নড়ব না। বাঁচলে এনেই বাঁচবো, মরলেও এনেই মরবো, স্বামী থাকুক আর না থাকুক। পরক্ষণেই আহ্লাদি হয়ে বলল, আমনে তো শুনছি অনেক শিক্ষিত, তাইলে দেশের বাইরে যাইতে হইব কেন? দরকার হইলে ডাইল ভাত খামো, তবুও আমারে থুইয়া যায়েন না। কেদারে বসে চায়ের কাপে চুমুক দিল নওশাদ। বিয়ের 2 দিন পর থেকে সে বুঝেছে মেয়েটা ভীষণ আহ্লাদী, সাথে মিশুকও। নওশাদ কম কথা বললেও সে নিজ থেকেই বেশি বকে। বুঝিয়ে বলল, সবকিছু জমা দেওয়া শেষ, তাই এখন আর পিছু হটা যাবে না। ভাই অনেক টাকা খরচ করেছে। তাইলে আমার কি হইব? বিয়ে কি না জেনে করেছ? তোমার বাবা জানতেন সব। স্ত্রী হিসেবে যা আবদার করার করো, কিন্তু এসব আবদার করবে না। শালিকের মন খারাপ হলো, মুখ বাঁকিয়ে বলল, আমনে খারাপ লোক, বউয়ের লোকে কেমন ব্যবহার করতে হয় জানেন না, এর লেগেই আমনের বউ টিকে না। নওশাদ চমকে উঠল, দাঁতে দাঁত পেশে বলল, কি বললে? এই মেয়ে দাঁড়াও বলছি। শালিক দাঁড়ালো না, চলে গেল মিস্ত্রির কাছে।
বাড়ির আঙ্গিনায় বেশ কত মরিচ গাছ লাগিয়েছিল মিস্ত্রি। সেই গাছে এখন মরিচ ধরেছে। নাজির আবার ঝাল ছাড়া খেতে পারে না, বিশেষ করে মরিচ কামড়ে ভাত খেতে খুব পছন্দ করে। ঘরে ভাত বেড়ে রেখেছে সে মিস্ত্রি, এখন গাছ থেকে মরিচ নিতে এসেছে। মরিচ তোলার সময় খেয়াল করলো গাছের গোড়ায় মাটি আলগা। শালিক বলল, ভাইজান তোরে ডাকে, এনে কি করস? মরিচ নিতে এসেছিলাম, কিন্তু মাটি আলগা কেন? মনে হয় মুরগিতে খুঁড়ছে। দেখে তো তা মনে হচ্ছে না। কৌতূহল নিয়ে সেদিকে হাত বাড়ালো মিস্ত্রি। দেখেই বোঝা যাচ্ছে নিড়ানি দিয়ে কেউ ইচ্ছে করে মাটি আলগা করে হাত দিয়ে চাপা দিয়েছে। কি করতাছো মাইয়া? হাত গুটিয়ে সামনে তাকালো মিস্ত্রি। আতঙ্কিত ফরিদা দৌড়ে এলেন তাদের কাছে। চাপা ক্ষোভ প্রকাশ করে বললেন, কি করো দুইজনে? যা ইচ্ছে করি, আপনার কি? মুখে মুখে তর্ক, সাহস তো কম না? এই কথা তো আমার বলা উচিত। আপনার সাহস তো কম না, এত গলার জোর আসে কোত্থেকে? চুপসে গেলেন ফরিদা। আশেপাশে তাকিয়ে সাবধান হয়ে বললেন, তোমার পেটে না পোলাপাইন? হঠাৎ উপর হইতেছিল, তাই মেজাজ খারাপ হয়ে গেছিল। এই অবস্থায় উপর হওয়া ভালো না, পোলাপাইনের ক্ষতি হইতে পারে। মিস্ত্রির হুঁশ ফিরল, অজান্তেই হাত চলে গেল পেটে। মিনমিনে স্বরে বলল, মাটি আলগা দেখে ছোট জনের ছাগলে পাড়া লেগে উঠে গেছিল, তাই আমি নিড়ানি দিয়া মাটি সরাইয়া ঠিক করছি। কথা বাড়াল না মিস্ত্রি, ঘরের দিকে হাঁটা ধরল। শালিক ফিস ফিস করে বলল, গুরুজনের লগে এইটা কেমন ব্যবহার? আগে পিছে যা ইচ্ছা কস তাই বললে সামনাসামনি দুর্ব্যবহার। খারাপ কি কইছে যাসি? গুরুজন না ছাই, আজ তো একটা রাক্ষসী। মুখ সামলা মিস্ত্রি, কি অধপতন! আমি খারাপের কিছু তো দেখলাম না, শুরু থেকেই তো ভালা। তুই কয়দিন হয়েছে এসেছিস? আমিও প্রথম প্রথম একে খুব ভালো মনে করেছিলাম, যা বলতো তাই শুনতাম। তারপর দেখলাম আসল রূপ। ছিঃ, কি ভয়ঙ্কর অমানুষ, চরিত্রহীন মহিলা। নিজের স্বামীকে জিজ্ঞেস করিস, মনে রাখবি দুষ্টু লোকেরই মিষ্টি কথা বলে। শালিক কি বলবে বুঝে উঠতে পারল না। বিয়ের পর থেকে মিস্ত্রিকে চিনতে তার অসুবিধা হচ্ছে। মেয়েটা বদলে গেছে, স্বাস্থ্যেরও অবনতি ঘটেছে। খাওয়ার মন নেই, খেতে বসলে গা গুলিয়ে ওঠে। নাস্তা খেয়ে নওশাদকে নিয়ে ধান মিলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিল নাজির। কিছুক্ষণ পর গামছা ভর্তি বড়ই নিয়ে একাই ফিরে এলো। মিস্ত্রি পিড়িতে বসে পালং শাক বাঁচছিল। এসেই তার কোলের ওপর রেখে বলল, তোমার লেগা কত বড় গাছে উঠতে হয়েছে, এখন পানি খাওয়াও। আমি চেয়েছি? কইলা না কাইল্লা, খালি টক খাইতে মন চায়। পুরোপুরি পাকেনি, তবে দেখতে সুন্দর লাগছে। লবণ দিয়া খাইবা? মিস্ত্রি কাজ ফেলে উঠে গেল পানি আনতে। পানি খেয়ে গোয়ালের গরুদের ভুসি দিয়ে নাজির আবার চলে গেল। পালং শাক বাছা শেষে শালিক সেগুলো নিয়ে গেল রান্নাঘরে। এখন রান্না বান্নার দিকটা সেই সামলায়। মেয়েটার রান্না বান্নার হাত ভালো। গতকালই তো নওশাদ খেতে বসে খুব প্রশংসা করেছিল, কি যে ভালো লেগেছিল তার। আজকাল আমিরুল সার দুই ছেলেকে বাড়িতে কম দেখা যায়। সামিউল বাবার বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকে, পারভেজ ঘুরে ভাইয়ের পিছু পিছু। দুপুরে নওশাদ খেতে এলেও নাজির এলো না। তার ব্যস্ততা এখন আকাশচুম্বী। ধান মিল আবার জমজমাট হয়ে উঠেছে, সেখানেই সারাদিন পড়ে থাকে। সাথে তো আবার ধানের জমিও রয়েছে। নওশাদ এসেই গোসলের জন্য কলপার গেল। স্ত্রীকে দেখে অবাক হলো। শালিক কল চেপে বালতি ভরছে। এতক্ষণে একটা বালতি ভরা শেষ, এখন দ্বিতীয় বালতি ভরার কাজ চলছে। জিজ্ঞেস করল, এখনো তুমি গোসল করোনি? না। কেন? আমি গোসল করলে আপনার এই গোসলের পানি ভইরা দিব কেডায়? এই পানি আমার জন্য? হ। আমি ভরতে বলেছি? কইতে হইব কেন? ছোট থেকে দেখে আইছি আমার আম্মাই প্রত্যেকদিন আব্বার লেগে বালতির পর বালতি গোসলের পানি ভরে রাখতো। যতক্ষণ না আব্বার গোসল শেষ হয় ততক্ষণ কলপারের সামনে দাঁড়ায় থাকতো, পিঠ মাইচে দিত। গোসল শেষে কাপড় ধুইয়া শুকাইতে দিয়া হ্যার পর নিজে গোসলে যাইতো। এক দুই বালতিতে আব্বার আবার হয় না, কমপক্ষে 3-4 বালতি তো লাগেই। পুষ্কনি বা কুয়োর পানিতে আব্বার খাজ্জানি উঠে, তার উপরে রাগে কিনা। নওশাদ তাকে দূরে সরিয়ে দিয়ে নিজে কল চাপতে লাগলো। চমৎকার হেসে বলল, আমি তোমার আব্বার মতো রাগী মানুষ নই। এদিক ওদিক হলে বউয়ের গায়ে হাত তোলার মতো মানুষও নই, তাই আমার ভয়ে এত কষ্ট করতে হবে না। রান্নাবান্না শেষে সময় মতো গোসল করে নিবে, ক্ষুধা পেলে খেয়ে নিবে, এত অপেক্ষার প্রয়োজন নেই। আমি মোটেও তোমার ওপর রাগ করব না। কেন করবেন না? স্বামী সেবা করা সওয়াবের কাম। নিজের উপর জুলুম করে স্বামী সেবা করার কোনো প্রয়োজন নেই। শুধু যতটুকু বলবো ততটুকুই করবে। আমার উপরে অযথা কেউ মাতব্বরি করবে, অবাধ্য হবে, এটা আমার পছন্দ নয়। আমি যাকে খুব করে চেয়েছিলাম, ভালোবেসেছিলাম, তাকেও ছেড়েছিলাম শুধুমাত্র অবাধ্যতার কারণে। আশা করি তুমি তার মতো হবে না। তো কার মতন হমো?
নিজের মতো। নিজের মতো? হ্যাঁ, কখনো অন্যের প্ররোচনায় পড়ে কোনো কাজ করবে না, সিদ্ধান্ত নেবে না। যা করবে নিজের মস্তিষ্ক বিবেক দিয়ে ভেবে করবে। সর্বদা আল্লাহকে ভয় করবে। এটাকেই বলে নিজের মতো। যারা অন্যের মিষ্টি কথায় ভুলে যায়, অন্যের সিদ্ধান্তকে নিজের সিদ্ধান্ত বলে মেনে নেয়, আল্লাহকে ভয় করে না, অন্যায় করতে পিছপা হয় না, মিথ্যাবাদী ঝগড়ুটে, তারা কখনো ভালো থাকতে পারে না। দুনিয়ার জীবনেও নয়, পরকালেও নয়। শালিক শালিক চুপ হয়ে গেল। তাকে কলের পুতুলের মতো দাঁড়িয়ে থাকতে দেখে নাকের ডগায় আঙ্গুল দিয়ে খোঁচা দিল নওশাদ। বলল, কি হলো, যাচ্ছ না কেন? গোসল করা দেখবে? দেখলে সমস্যা? ভারী নির্লজ্জ মেয়ে তো। আগে তুমি গোসল করে বের হও, আমি বাইরে আছি। নওশাদ বেরিয়ে গেল। বাধ্য হয়ে শালিক নিজেই সর্বপ্রথম গোসল সারল। তারপর করল নওশাদ। মিস্ত্রির আবার এসবে আগ্রহ নেই। আগে নাজিরের জন্য কখনই সে অপেক্ষা করেনি। একা একা গোসল করে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ত। তবে এখন আর তেমন করে না। গোসল আগে করলেও খাবার খায় স্বামীর সাথে সাথেই। দেরি হলে অপেক্ষা করে। নাজির এলো বিকেলে, ঘামে জুবুথুবু হয়ে। ফিরে নিত্যদিনের মতো অস্থির হয়ে পুকুরে গিয়ে ইচ্ছে মতো ডুব দিল, সাঁতার কাটল। আবার কলপাড়ে গিয়ে শরীর মেজে ঘরে ফিরল। মিস্ত্রি গামছা নিয়ে এগিয়ে আসতেই সে বসে পড়ল বিছানায়। স্বামীর ভেজা চুল মুছে দিতে দিতে মিস্ত্রি শাসন করে বলল, আমার একটাও কথা শুনেন না। পেটে কিছু পড়েছে? নাকি সেই সকালে বাড়ি থেকে চা খেয়ে বেরিয়েছিলেন তাই? না, চা বিস্কুট খাইছি। এসবে পেট ভরে? আপনি দিন দিন অসহ্যকর হয়ে যাচ্ছেন। নিজের কোনো খেয়াল নেই। আমার লেগে তুমি আসো না? মিস্ত্রি দীর্ঘশ্বাস ফেলল। রোজ এক কথা কানের কাছে ঘ্যান ঘ্যান করলেও লোকটা শোনে না। মিষ্টি মিষ্টি কথা বলে থামিয়ে দেয়। নাজির তাকে যেতে দিল না। কাছে বসিয়ে জড়িয়ে ধরে কাঁধে থুতনি ঠেকালো। শরীর ভীষণ ক্লান্ত। কয়েক ক্রোশ পথ হেঁটে মিলে গিয়েছে, আবার এসেছে। বাইরে কি রোদ! কিন্তু তাদের সেই সুখ কারো সহ্য হলো না। যখনই নাজির একটু সুখে থাকতে চায়, ওপরে উঠতে চায়, তখনই তার আপন মানুষেরা টেনে হেঁচড়ে তাকে নিচে নামাতে ব্যস্ত হয়ে পড়ে। চৈত্রের সপ্তাহখানেক পরের কথা। ধান ঘরে তোলার প্রস্তুতি চলছে। হঠাৎ একদিন রাতের আধারে খেতে ভয়াবহ আগুন লেগে ফসলগুলো পুড়ে নষ্ট হয়ে গেল। সেই রাতে ধান মিলেও মুখোশধারী কিছু লোক আগুন লাগাতে গিয়ে ব্যর্থ হয়ে মিল্টন আর লতিফকে গুরুতর জখম করে পালালো। লোক মারফত ভোর হতে সেই খবর পৌঁছে গেল শাহবাড়ির অন্দরে। নাজের সকালের নাস্তা ফেলে ছুটল। চারিদিকের সোনালী ফসলের মাঝে তার এক টুকরো জমি বিধ্বস্ত হয়ে আছে। ছাই ছাড়া দেখা যায় না কিছু। বাতাসে ভেসে বেড়াচ্ছে কালো ধোঁয়া। নাজিরের হাত পা অবশ হয়ে এলো। ওখানে এসে বসে পড়ল। জীবনে বহু চড়াই উতরাই পার করে আসা নাজির সত্যি সত্যি এবার ভেঙে পড়ল। তার অর্ধেক জমি সামাদ মিয়ার কাছে বন্ধক রাখা। যা পুঁজি ছিল সব চাষাবাদের পেছনে খরচ করেছে। এই ধান থেকে নিজেদের জন্য বছরের চাল ঘরে তুলতে হবে। বাকি ধান বিক্রি করে মহাজনের ঋণ এবং কর্মচারীদের বেতন পরিশোধ করে লাভ রাখত নিজের কাছে। এটাই তো এতকাল করে এসেছে সে। এবার কতটা ক্ষতি হয়ে গেল। এই ক্ষতি কিভাবে পোষাবে? চিন্তায় চিন্তায় অস্থির হয়ে উঠেছে নাজির। নওশাদ পাশে এসে বসল। নাজির তাকে কিছু বলার সুযোগ না দিয়েই উঠে দাঁড়ালো। বলল, হাসপাতালে যাইতে হইব। ওগো কি অবস্থায় কেটে জানে? তুই বাড়ির যা। বাহির হওয়ার দরকার নাই। পরিবেশ পরিস্থিতি এখন আমগো বিপক্ষে। এবার ওরা সীমা লঙ্ঘন করে ফেলেছে। অনেক আগেই করছে। তবে এমন কিছু যে করব আশা করি নাই। এখন কি হবে? অনেক ক্ষতি হয়ে গেল। সংসার কিভাবে চলবে? আমি চলে গেলে তোমাকে একা পেয়ে তো ওদের সাহস আরো বেড়ে যাবে। তুই না গেলে আমার এইবার পথে বসতে হইব। কত লস হয়েছে জানস? বাড়ির যা, তোর ভাবি আর বউ বাড়িতে একলা। বাড়িও এখন আর নিরাপদ না। ক্ষমতা থাকলে ওইখান থেকে সইরে যাইতাম, কিন্তু একলা আর কত। হতাশার শ্বাস ফেলে হাঁটতে হাঁটতে মহাসড়কের দিকে চলে গেল নাজির। পথে গাড়ি পেয়ে উঠে পড়ল। নওশাদের চোখে ঘোলাটে হয়ে ওঠে। কি করবে সে? কি করার আছে? তবুও তাকে আর দুর্বল হলে চলবে না, আবেগ দেখালেও চলবে না। সবকিছুর সমাধান এর দায়িত্ব কাউকে না কাউকে তো নিতেই হবে। বাড়ির দিকে হাঁটা ধরল সে। পৌঁছেও গেল কিছু সময়ের মধ্যে। খবরটা পাওয়ার পর থেকেই স্বামীর জন্য চিন্তা হচ্ছে মিশ্রের। দেবরকে দেখে উৎকীর্ণ হয়ে জিজ্ঞেস করল, সব কি পড়ে গেছে? উনি এলেন না যে? কোথায় উনি? না খেয়ে বাড়ি থেকে বের হয়েছে। ভাইয়ের জন্য চিন্তা করবেন না ভাবি। মিল্টন লতিফকে দেখতে হাসপাতালে গেছে। একা ছাড়লেন কেন? এমনিতেই লোকটা মুখ ফুটে কিছু বলতে চায় না। তার উপর বিড়বিড় করতে করতে ঘরে চলে গেল মিশ্রি। কান্নারা গলায় দলা পাকিয়ে আছে।
সদর হাসপাতালে নাজির এসে উপস্থিত হলো দুপুরের কিছু সময় পর। তাকে দেখে মিল্টন উঠে বসার চেষ্টা করলো, কিন্তু পারল না। লতিফের তুলনায় তার জখম বেশি। হাত গলায় ঝুলে আছে, কপালের ব্যান্ডেজের উপর দিয়ে রক্ত ভেসে আছে, শরীরে বিভিন্ন স্থানে আঘাতের দাগ স্পষ্ট। লতিফের শুধু পিঠে আঘাত লেগেছে, পা মচকে গিয়েছে। ডাক্তার বলেছে নিয়মিত ঔষধ খেলে বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। নাজির জিজ্ঞেস করলো, ওরা তো করে অনেক মারছে না? খুব দুঃখ লাগতেছে? মিল্টন লজ্জায় চোখ নামিয়ে নিল। মিলে ব্যস্ততা বাড়ছে ভাইজান, তাই রাইতে আর বাড়ি ফিরি নাই। বাজার থেকে বিড়ি খেয়ে আইতে দিহি মশাল আর হারিকেন হাতে কিছু লোক দাঁড়ানো, মুখ গামছা দিয়ে বাঁধা। আশেপাশে কেউ নাই, সব খালি। আমি ডরে জিগাইলাম, এই ক্যাডারে? ওরা উত্তর দিল না। লতিফ আমার ডাক হই না বাহির হইয়া আইল। দেহি কেরোসিন তেল ঢালতাছে। লগে লগে আমি তাগো মতলব বুঝে গেলাম। চিপা থেকে একটা বাঁশ লইয়া হ্যাগমিহে দৌড়াইয়া আইলাম। লতিফে ভিতর থেকে আনলো লোহার লাঠি। শেষ পর্যন্ত হ্যাগো লগে আর পারি নাই ভাইজান। 4-5 জনের লগে আমগো মতন 2 জন কেমনে পারবো? থাক, কষ্ট পাইস না। তোরা না থাকলে এতক্ষণে মিলও জ্বলে যাইত। আমি একেবারে নিঃস্ব হইয়া যাইতাম। আল্লাহ তোকে রক্ষা করছে। কিন্তু খ্যাত তো শেষ ভাইজান, কত খাটছে আমরা, সব শেষ। কারো মুখ দেখতে পারছস? একটাও পরিচিত? লতিফ বলল, সবার মুখ ঢাকা, কেমনে চিনব? নাজির আর কিছু জিজ্ঞেস করলো না, সান্ত্বনা দেওয়ার ভাষাও খুঁজে পেল না। ডাক্তারের সাথে কথা বলে তাদের কিছু খাবার কিনে দিয়ে গেল। ফেরার পথে মিল্টন তার হাত টেনে ধরতে নাজির নিকটে এসে বসল। মিল্টন ফিসফিস করে বলল, মুখ না দেখলেও একজনরা আমি ঠিকই চিনছি ভাইজান। আমার চেনায় কোনো ভুল নাই, শত্রু হইলেও ঘরের। নাজিরের ললাটে চিন্তার ভাঁজ পড়ল, শোনার জন্য কান পেতে রাখল। মিল্টন সতর্কতা অবলম্বন করে বলল, সামিউল ভাই। এই পর্যন্ত ছিল যাত্রাপথ উপন্যাসের 59 নম্বর পর্ব। যাত্রাপথ লেখনীতে মাসফিত্রা মিময়, পর্ব সংখ্যা 60। ক্লান্ত বিকেল হাসপাতালে কাটিয়ে দিয়ে সন্ধ্যা নামার পূর্বে গ্রামে ফিরল নাজির। গন্তব্যহীন পথের পথিক হিসেবে কিছুক্ষণ ঘুরে বেরিয়ে এশার নামাজের পর উপস্থিত হলো সামাদ মিয়ার ডোরায়। ফাল্গুন চৈত্র মাসের ট্রলার নিয়ে তেমন একটা বের হন না তিনি। এই সময়ে মাছের ব্যবসায় মন্দ চললেও সুদের ব্যবসা চলে রমরমা। সামাদ মিয়ার ডেরায় ভিড় লেগেছে। বাইরে বসে দাবা খেলছে হৃদয় আর তার সমবয়সী কয়েকজন ছেলে। মাথার উপরে বৈদ্যুতিক হলদে আলোয় নাম না জানা পোকারা ঘুরপাক খাচ্ছে। গত বছরের ছেলের বিয়ে দিয়েছেন সামাদ মিয়া। সেই বউ এখন 5 মাসের গর্ভবতী। নাজিরকে দেখতে তার দাবার গটিতে চলা ব্যস্ত হাত থেমে গেল। চঞ্চল কণ্ঠে বলল, কেমন আছো নাজি চাচা? আব্বাই ভিতরে। আব্বা, নাজি চাচা আইছে। ভালাই, তোর কি খবর? এই তো চলতাছে। পর্দা সরিয়ে ভেতরে প্রবেশ করলো নাজির। বাজারের মাঝামাঝিতে সামাদ মিয়ার কারবার। বছরের অর্ধেক সময় এখানে প্রচুর ভিড় লেগে থাকে। গ্রামের মধ্যবিত্ত দরিদ্র থেকে শুরু করে অধিকাংশ লোক এখান থেকে ঋণ নিয়ে ফসল ফলায়, জমি বন্ধক রেখে টাকা নেয়, মেয়ে বিয়ে দেয়। সামনে রাজকীয় একটি কাঠের বাক্স রাখা। মোটা জাজিমের উপর বসে বালিশে হেলান দিয়ে আছেন সামাদ মিয়া। পাশে একটা লোক বসে কাঁদছে, হাত জোর করে মিনতি করছে, যার ফলে তার মুখমণ্ডলে খেলা করছে বিরক্তি। নাজির এসে কাদারায় বসল। সামাদ মিয়া ইশারা করতে লোকটাকে টেনে বাইরে নিয়ে গেল জাকির। পান চিপুতে চিপুতে দুদিকে মাথা নেড়ে তিনি বললেন, জাইনা বুঝা ঋণ নিছে, কাগজের টিপসই পর্যন্ত দিছে। এখন কয় আমার আর একটু সময় দেন। সময় কি কম দিছি? এত সময় দিলে আমি কেমনে শুনবো বাপ? কি বন্ধক রাখছিল? 2টা গাভী লয়ে আইছেন? হ্যাঁ দিয়ে গেছিল। এখন টেহা না দিলে ফেরত দিই কেমনে? সৌদও দিতে পারে নাই, তাই কইছি আরো কিছু টেহা লইয়া যাও। গাভী আমি আর ফেরত দিব না। তোর ভাবির আবার পছন্দ হয়েছে। নতুন করে আরেকটা পান মুখে গুজে হাঁক ছেড়ে বললেন, জাকির, চিনি ছাড়া 2 কাপ চা দিয়া যা। নাজিরের উদ্দেশ্যে বললেন, শুনলাম তোর খেতে নাকি কেড়ায় আগুন দিছে, তোর সেরা 2টারেও নাকি পেড়াইছে। কি ঘটতাছে এইসব? কেমনে আছে ওই 2টায়? ভালাই জখম হয়েছে, ঠিক হইতে সময় লাগবো। কাউরে সন্দেহ হয়? হঠাৎ করে কি যে শুরু হইল? মাইনসের সুখ দেখতে পারে না। অনেক ক্ষতি হয়েছে নারে নাজির। ক্ষতি মানে কি করবো কিছুই বুঝতেছি না। সারাদিন বাড়িতে যাইনি, হাসপাতাল থেকে সোজা এনে এসছি। ভালাই করছস। আমি আরো হৃদয়ের কইলাম তোরে দেখতে যাতে আইতে কয়। সারা বিহাল বাজার দিয়া খুঁজাইয়া এখন দাবা খেলতেছে।
শকুনের নজর লাগছে। নওশাদরে বিদেশে পাঠানোর লেগা কত ধার ধানা করলাম। আপনার কাছে তো জমি বন্ধক রাখছি, অথচ জীবনে একটা টেহাও ঋণ নেই নেই কেউর থেকে। এখন আবার কত খরচে ধানের পিছে গেছে, কতদিন আগে গরু মরছে। কি করি কন্ত? হই না, আমারও খারাপ লাগতেছে, কিন্তু কি করবো ক? আমিও খাই সুদের ব্যবসা কইরা। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আইলে টরা লইয়া বাইর হই না। লোক লাগামো নাকি? কার কাম জানা প্রয়োজন, শত্রুরে চিনে রাখা বালা। লাভ কি ভাই? এখন এসবে জড়ায়েন না, দরকার হইলে আমিই করবো। ইতস্ত করে নাজির পুনরায় বলল, সময় আর একটু বাড়ায় দেওয়া যায় না? সামাদ মিয়ার মুখখানা মলিন হলো। কি কস? এমনি করলে ব্যবসা টিকব? আমি কি ঋণ খেলাপির মানুষ? প্রয়োজন হইলে দ্বিগুণ ফিরাইয়া দিব না হয়? তোর যে অবস্থা, এখন আরো টেহার প্রয়োজন। শুনছি তোর বউ নাকি পোয়াতি। এই সময়ে ভালো মন্দ খাওয়া লাগে। আবার ভাইটাও তো বিয়ে করছে। যত দিন না বিদেশে যায় ততদিন তোরই চালাইতে হইব। কেমনে শোধ করবি? এর থেকে লেহাপড়া কইরা জমি আমারে দিয়ে দে, আমি ভালা দাম দিয়া বিক্রি করবো। এই ব্যবসা আমার লগে অন্তত কইরেন না ভাই। শরীরে যতদিন রক্ত আছে ততদিন নাজির সার না খাইয়া মরতে হইব না। আমি কি পরিস্থিতির থেকে উঠাইছি আপনি খুব ভালো কইরেই জানেন। গোয়ালে এখনো গরু আছে, খাসি আছে, সামনের ঈদে বিক্রি করবো। মিল জমজমাট চলতাছে, কয়দিন পর আরো জমবো। নওশাদেও দেশ ছাড়বো, ভালো এক কোম্পানিতে কাম পাইছে। মাসখানেক পর ওই রোজগার করব। মানুষের জীবনে সবসময় যেমন ভালো দিন থাকে না, তেমন খারাপ দিনও থাকে না। আপনি তো শিখেছেন। জাকিরে চা নিয়ে গেল। সামাদ মিয়া খার টানে পিক ফেলে চায়ে চুমুক দিয়ে মাথা নাড়লেন। তোরে আমি বিশ্বাস করি, আমি চাই তোর অনেক উন্নতি হোক, কিন্তু নিজের ধান্দার কথা তো ভাবতে হইব। তবে চাপ নিস না, এমনি টেহা দিতে কই নাই, কত সময় পইরা রইছে। নাজিরের নিজেকে অসহায় লাগছে, এত অসহায় যে শেষ কবে সে হয়েছিল মনে পড়ে না। সামাদ মিয়া নিজের ব্যবসা নিয়ে কথা বলতে লাগতেন। অন্যমনস্ক নাজিরের শ্রবণালীতে সেসব পৌঁছালো না। তার চিন্তা বাড়ছে, মনে হচ্ছে মাথা ফেটে যাচ্ছে। ঘরে যা চাল আছে তা মাসখানেক পর শেষ হয়ে যাবে। এই বছরের চাল কিনেই খেতে হবে। মিল্টন লতিফের চিকিৎসার খরচও বহন করতে হবে। তার জন্যই তো আজ ওদের এই দুর্দশা। সামাদ মিয়া বেশ কয়েকবার ডাকলেন তাকে, শেষে আলতো ধাক্কা দিয়ে বললেন, কিরে, কই হারায় গেছস? ধ্যান ভাঙল নাজিরের, আমতামতা করল, কিন্তু যথোপযুক্ত জবাব দিতে পারল না। সামাদ মিয়া দূরত্ব মিটিয়ে আর একটু কাজ ঘেঁষলেন, সতর্ক কণ্ঠে বলে উঠলেন, আমার মনে হয় তোর চাচাকেও কারো হাত আছে। বুঝি না, এই চাচা চারটা খারাপ কেন? নিজের রক্তের লগে এত বেইমানি কেমনে করে? কেন মনে হইল? মনে না হওয়ার কি আছে? তারা ছাড়া আর কেডাই করব? সবাই তো তগরে ডরায়। একবার ইয়া শত্রু হইতে চাইব কেন? কি করব কন? ঘরের শত্রু দমন করা কঠিন। তা ঠিক, দুনিয়ার প্রত্যেক বাড়িতে এই এক সমস্যা। আমার বাপ মরতে না মরতেই আমার চাচা তো চাচাইও সেই সুযোগটা লুটতে এসল। ভাবছিল সবুরের পোলা সামাত একলা, হ্যারে সহজে ঠকানো যাইব, তাই 2 দিন পর আইলো ভিটে বাড়ি ভোগ দখল করত। এই ঘটনা শুনছিলাম, পুলিশে নাকি আপনারে তার খুনের দায়ে ধইরা লইয়া গেছিল। ভয়ের বদলে সামাদ মিয়া হেসে কুটি কুটি হলেন। তুই আপনা লোক, তোর কাছে আর কি লুকামো? শালার ঘরের শালায় পোলাগো লইয়া আমার বাপের ভিটে জমি দখল করতে এসেছিল। আমি দিছি বাধা, তাই আমারে সবার সামনে চটকানা মারছিল। তুই তো জানোস আমি লোভী প্রকৃতির মানুষ। টেহা সম্পদ আমার যৌবনের প্রথম প্রেম। বয়স কম, তাই রাগ আসিল বেশি। তখন রহমত চাচা জাকিরের ডাইকে আইনা লাঠি নিয়া গেলাম আটকাইতে। কি কাইচ্চা মারামারি যে লাগলো সেদিন। শালাই আমার পিঠে জোরে বাড়ি মারছিল। আমিও রাগে মাথার জায়গা মতন দিছিলাম বাঁশের কঞ্চি ঢুকাইয়া। হা, মনে হয় দুর্বল আছিল। লগে লগে শেষ। কি লাভ হইল ঝামেলা কইরা? পরে হারে পোলারা আমারে জালে ঢুকাইল। 1 মাসও রাখতে পারে নাই। সবাই আমার পক্ষে আসিল, এমনি ফতেহত দাদায়ও। এর লাইগাই বুইরারে আমি বেশি পছন্দ করতাম। নাজির বিস্ময় ভরা চোখে তাকিয়ে রইল লোকটার মুখের দিকে। এখনো তিনি হাসছেন, বললেন, নিজে বাঁচলে বাপের নাম, এমন একটা প্রবাদ আছে না? যদি প্রমাণ চাস যে এর পেছনে হেরা আছে, তাইলে ক্ষতিপূরণ দিতে কইবি, না দিলে জায়গা মতন ভুইরা দিবি। তবে শুধু ভুইরা দিলেই হইব না, সুযোগ মতন ভরতে হইব, যাতে প্রমাণ না থাকে। হারামখোরটা এমন আমার ব্যবসায়ও লাল বাতি ধরাইতে চাইতেছে। কাঁচামালের ব্যবসা থুইয়া মাছের ব্যবসায় নামবি কেন? যত সব। চাচাদের প্রতি সামাদ মিয়ার খুব এবার বুঝতে পারল নাজির, তবে শেষ কথাটা তার মস্তিষ্কে গেঁথে গেল।
রাত গভীর হতে নিঃশব্দে সেখান থেকে বেরিয়ে পড়ল সে, কিন্তু বাড়ি ফিরল না। রাতের খাবার খেয়ে দাঁত খোঁচাতে খোঁচাতে কাচারি ঘরে ঢুকলেন মুমিনুল শাহ। আমিনুল শাহ থুতু দিয়ে টাকা গুনায় ব্যস্ত। সামিউল বাবার পাশে বসে হিসাব লিখছে। ছোট ভাইকে দেখা মাত্রই কিছু টাকার বান্ডিল বালিশের নিচে লুকিয়ে ফেললেন আমিনুল শাহ। দৃশ্যটা মুমিনুল শাহর নজর এড়ালো না, তবুও না দেখার ভান করে বসে পড়লেন কেদারায়। জিজ্ঞেস করলেন, কি হাঁটতে হাঁটি আজকার বেচা কেনার? হ। কিরে সামিউল, শাহরিয়ারে নাকি আমগো ভাগেরটা দেশ নাই? দিন দিন বাটপারে শিখাইতে আসছস কইতে? সামিউল আর চোখে পিতার দিকে একবার তাকালো, নজর ফিরিয়ে হেসে বলল, চাচার লোকে বাটপারি করে কেমনে? দিনকাল ভালা না, ছোট মানুষ এত টেহা যদি সামলাইতে না পারে, তাই আমি এক লগে লইয়া আইলাম। আব্বা দিয়া দেন তো। টাকাগুলো গোনা শেষে দুই ভাগে এক ভাগ ভাইয়ের সামনে রাখলেন আমিনুল শাহ। মুমিনুল শাহ কিছু বললেন না, টাকাটা ফতুয়ার পকেটে রেখে বললেন, নাজিরের ক্ষেতে আগুন লাগাইছে কেটাই ভাইজান? আমি কি জানি, তুই লাগাস নাই? মুমিনুল শাহ হাসলেন। আমারও মিশা কথা খাওয়া শুরু করছেন ভাইজান? আমি কি তোমার পর কম উপকার জীবনে করছি? আমিনুল শাহ ভারী আশ্চর্য হলেন। মিশা কথা কমু কেন? আগুন লাগালে তুই জানতি না? আমি তো আরো ভাবছি তুই মনে হয় লাগাইছস। আমি নিজে ওরে সামলানোর দায়িত্ব তোরে দিছিলাম, তাইলে? হ, এটা সত্য যে সামিউলের মিলে আগুন লাগানোর আদেশ আমি দিছিলাম, কিন্তু ক্ষেতের ব্যাপারে তো জানি না। কি কও? আমি আরো ভাবলাম তুমি, তাইলে এই কামটা করলো কেডায়? মহা চিন্তায় ফালাইয়া দিলি তো। আর চিন্তা? তোমার পোলাটাও তো কোনো কামের না। ভরসা কইরা একটা কাম দিলা, অথচ পারল না, ব্যর্থ হইয়া ফিরল। সামিউল মাথা নিচু করল। মিল্টনডার যেই তেজ, ওর চিল্লাচিল্লিতে লতিফ পাহারাদাররা সব আইয়া পড়ছিল। বেশিক্ষণ থাকতে নির্ঘাত ধরা পড়তাম। আমিনুল শাহ ইশারায় ছেলেকে চলে যেতে বললেন। হেসে ভাইয়ের উদ্দেশ্যে বললেন, যাই করছে ভালাই করছে, অনেক উঁচাই ছিল। বাপের অবস্থা দেখেও শিক্ষা হয় নাই। সেইদিন আমারে কয়। কি কয়? বলতে গিয়েও কিছু একটা ভেবে থেমে গেলেন তিনি। ভাইকে থেমে যেতে দেখে মুমিনুল শাহর কৌতূহল বাড়ল, তবুও চুপ থাকলেন। মাথা নাড়িয়ে কথায় সায় জানালেন। তার মনে যে কি চলছে কে জানে। মিস্ত্রি স্বামীর চিন্তায় খাওয়া দাওয়া বাদ দিয়েছে, বিকেলে বমি করে ভাসিয়েছে। শরীর এখন ভীষণ দুর্বল। নওশাদ একবার ভাইকে খুঁজতে বের হয়েছিল, না পেয়ে সন্ধ্যা হতেই বাড়ি ফিরে এসেছে। মিস্ত্রি তাকে অস্থির হয়ে জিজ্ঞেস করল, পেয়েছেন? তাকে নিরাশ করল নওশাদ। না, মনে হয় এখনো হাসপাতালে। আপনি অযথা চিন্তা করবেন না, ভাই নিজের খেয়াল নিজে রাখতে পারে। মিস্ত্রি তবুও শান্তি পায় না। নাজিরের দুর্বলতা আর কেউ না জানলেও তার সহধর্মিণী হিসেবে মিস্ত্রি তো জানে। শালিক তাকে সান্ত্বনা দেওয়ার অনেক চেষ্টা করলো, কিছুতে কিছু হলো না। সারা রাত সে ঘুমালো না, জায়নামাজে বসে তাহাজ্জুদের নামাজ পড়ল। ভোরের দিকে চোখ লেগে যাওয়ায় আর বসে থাকতে পারল না সেখানে। বিছানায় গিয়ে শুয়ে পড়ল। খুপে মোরগ ডাকছে, পাখিরা খোলা আকাশে উড়ে বেরিয়ে কিচিরমিচির শব্দে ঝড় তুলেছে। আকাশ হুট করে গর্জে উঠল। দরজায় খটখট শব্দ হলো, ভেসে এলো ডাক। তালমিস্ত্রি। ক্লান্ত দুর্বল দেহে মিস্ত্রির ঘুমন্ত শ্রবণনালীতে সেই ডাক পৌঁছল না। পাশ থেকে উঠে বসল শালিক। সারা রাত সে বোনের কাছে ছিল, তার সঙ্গে সেও একসময় ঘুমিয়ে পড়েছিল বিছানায়। মিস্ত্রিকে আর জাগালো না। শাড়ির আঁচল ঠিক করে মাথায় ঘুমটা টেনে ঘরে আলো আসার জন্য খুলে দিল জানালার কপাট। দরজা খুলে ইতস্ত ভঙ্গিতে সালাম দিল, আসসালামু আলাইকুম ভাইজান। সারাদিন রাত ঠিকঠাক না খেয়ে নাজরের মুখটা শুকিয়ে গেছে। ভেবেছিল বাড়ি ফিরেই হয়তো দেখতে পাবে তার অভিমানী স্ত্রীকে, কিন্তু অন্য কাউকে দেখে অপ্রস্তুত হলো। সালামের জবাব নিয়ে কিছুটা পিছিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, আমার বউ কই? ঘরে, সারা রাত আপনার চিন্তায় সজাগ আছিল, এই তো একটু আগেই ঘুমাইছে। আর নওশাদ? উনিও ওনার ঘরে, আপনারা না পাইয়া তিনিও অনেক রাত পর্যন্ত সজাগ আছিল। আচ্ছা, তুমি ঘরে যাও। শালিক চলে গেল। যাওয়ার আগে বলে গেল, কাল দুপুর থেকে যে মিস্ত্রি না খাওয়া নাজির ঘরে প্রবেশ করলো। সারা রাত যে কোথায় কোথায় সে ঘুরেছে ঠিক নেই। মানুষের সঙ্গ বিরক্ত লাগায় বসেছিল গিয়ে ধান ক্ষেতের ধ্বংসাবশেষে। কিশোর যে ভাবলো, কত শত ফোন দিয়ে আটলো। নিজেকে নিয়ে আজকাল ভাবলেই নাজির অবাক হয়। এত ধৈর্য তার এলো কোথা থেকে? সে তো এমন ধৈর্যশীল ছিল না কখনো। ছিল রাগী, উশৃঙ্খল, পরিশ্রমী এক ছেলে, যে কাউকে বিশ্বাস করে না, ভাঙে না, খারাপ জেনেও কারো সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারে না। কোনো কিছু না ভেবেই করে অন্যায় প্রতিবাদ। অথচ আজ
শুধুমাত্র পিতামাতার পরিণতি নিজের সাথেও ঘটুক চায়নি বলে নাজির ধৈর্য ধরে উৎপত্তি ছিল। স্ত্রী সন্তানকে সুন্দর একটা পরিবার আর জীবন দেওয়ার জন্য ঝামেলায় জড়ায়নি। ভাইকে স্থায়ী ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়ার জন্য নিজের প্রতিশোধের দহনে পড়িও সব সহ্য করতে চেয়েছিল। কিন্তু লাভ কি হলো? সব আঘাত তো এই পরিবারটার উপরে এসেই পড়েছে। নাজির এবার ধৈর্য হারিয়ে ফেলল। রাতে এ নিয়েই নানান পরিকল্পনা করেছে। বিছানায় বসে স্ত্রীর ঘুমন্ত মুখের দিকে তাকালো সে। বহুদিন পর বোধহয় মেয়েটিকে এভাবে দেখছে। সেই প্রথম সাক্ষাতের কথা মনে পড়ে গেল। কি বকাই না দিয়েছিল সেদিন। তারপর যতবার দেখা হয়েছে ততবার মাস্টার বাড়ির মেয়ে হিসেবে বাঁকা নজরেই দেখেছে। একে তো নাজির বিয়ে করেছিল কষ্ট নিয়ে, কষ্ট দিয়ে সবার থেকে প্রতিশোধ নেওয়ার আশায়। কিন্তু সেই নাজিরের কি যে হলো! বিয়ের পর যতবার মেয়েটার প্রতি দুর্বল হচ্ছিল ততবার সে বিরক্ত হচ্ছিল। ইচ্ছে করে রাগানোর জন্য গালমন্দ বা কটু কথাও বলতো। নাজিরের হঠাৎ মনে পড়ল, অনেকদিন মেয়েটাকে সে রাগায় না, বকে না, উল্টে নিজেই তার রাগ হাসি মুখে সহ্য করে উঠে পড়ে লাগে মান ভাঙাতে। এটাই কি তবে ভালোবাসা? কি জানি। নাজির তো এসব বোঝে না, কখনো ভাবেনি। সাহিত্যের রসও তেমন আস্বাদন করেনি। সারাক্ষণ যাত্রা করেছে নিজের জীবন বদলানোর পথে। হাত বাড়িয়েও গুটিয়ে নিল নাজির। শরীরে ঘামের গন্ধ। যে ছেলের দিনে 2বার গোসল না করলে চলে না, সেই ছেলে কাল সারাদিন গোসল করেনি। বসা থেকে উঠতে মিস্ত্রির ঘুম ভেঙে গেল। পিট পিট করে চোখ মেলে তাকিয়ে স্বামীকে দেখে ছটফট করে উঠে বসার চেষ্টা করল। নাজির তাকে ধরে ফেলল। শাসন করার ভঙ্গিতে বলল, আস্তে, এই সময় অসাবধান হইলে চলবো? আমাকে বাচ্চার কথাও তো ভাবতে হইব। কোথায় ছিলেন সারা রাত? কার সাথে ছিলেন? আমার চিন্তা হয় না বুঝি? বাজে লোক, খারাপ লোক। খাও নাই কেন? পেটের বাচ্চার প্রতি মায়া নাই? বাচ্চার বাপের মায়া না থাকলে মায়ের কিভাবে থাকবে? সব দায় কি শুধু মায়ের? কথা ঘোরাবেন না, উত্তর দিন। মিথ্যা বললে আল্লাহের বিচার করবে, শান্তি পাবেন না। শান্তি আর পাইলাম কই? যখনই আসে তখনই কেউ না কেউ সিনাইয়া নেয়। দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, হাসপাতালে আসলাম, ওকে অবস্থা ভালো না। সেখান থেকে ফিরে মহাজনের কাছে গেছিলাম। রাতে আর বাড়ি ফিরতে পারি নাই, মিলে থাকছি। আবার যদি কেউ আগুন দেওয়ার চেষ্টা করে পথে বসতে হইব, ওঠার আর রাস্তা নাই। একটা খবর পাঠালে কি হতো? মনে আসিল না, ভুলে গেছিলাম, মাফ করো। মিস্ত্রি কান্না আটকে রাখার চেষ্টা করেও পারল না, স্বামীকে জড়িয়ে ধরল। নাজিরের চোখ মুখ কুচকে নিল। মায়াটা তো খাচ্চর, গোসল করি নাই, জড়াইয়া ধরছে। মিস্ত্রি তাকে ছাড়ল না। নাজির তার মাথায় হাত বুলিয়ে অনেক কষ্টে শান্ত করল। শালিক তখনই গিয়ে রান্না বসিয়েছিল। রান্নার শেষে সবাইকে ডাকল। নাজির গোসল সেরে এসে আগে স্ত্রীকে খাইয়ে দিয়ে তারপর নিজে খাবার খেল। বেলা বাড়ল। এতক্ষণ বিশ্রাম নিয়ে চট করে শোয়া থেকে উঠে বসল নাজির। হাত মুখ ধুয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। নওশাদ তার পিছু নিল। বাড়িতে কিছু জিজ্ঞেস করার সাহস পায়নি। সব ঠিক আছে ভাই? হ, আয় এক জায়গায় যামো। কোথায়? গেলে দেখতে পাইবি। নওশাদকে আর কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে আগে আগে হাঁটতে লাগলো নাজির। উপায়ান্তর না পেয়ে নওশাদও তার পিছু পিছু হাঁটতে লাগলো। মহাসড়কে যেতে ভাগ্যক্রমে পেয়ে গেল টেম্পো। দুই ভাই উঠে বসলো তাতে। বেলা 11টা। আজ বহুদিন পর আড়তে এসেছেন আমিনুল শাহ। কর্মীরা তাকে দেখে কুশল বিনিময় করে চা দিয়ে গেল। চা খেতে খেতে গুদামে বসে আশেপাশের দোকানদারের সঙ্গে খোঁজগল্পে মেতে উঠেছেন তিনি। এতক্ষণ পারভেজ এখানে বসা ছিল। তাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। বড় ছেলেটাকে পাঠিয়েছেন ঢাকায় কিছু কাজে, আর ভাই তো অন্য কাজে ব্যস্ত। দরজায় গিয়ে কড়া নাড়ল। চায়ের কাপে চুমুক দিয়ে অনুমতি দিলেন, আয়। ভেতরে প্রবেশ করলো পরিচিত এক মুখ। তৎক্ষণাৎ চা গলায় আটকে গেল। কেসে উঠলেন আমিরুল শাহ। প্রতিবেশী আরতদার দ্রুত উঠে গিয়ে তার মাথায় চাপড় দিয়ে বললেন, আহা, সাবধানে, এই বয়সে খাওয়ান গলায় বাইতে তো একদিন মরবেন। নিজেকে সামলালেন তিনি। মনে মনে বললেন, বরং তো সামনাইয়া নাচতাছে। মুখে বললেন, এটা আমার ভাতিজা। কিরে, তুই হঠাৎ এইখানে? জানলি কেমনে আমি যে এইখানে আছি? পারভেজরে জিগাইতেই কইয়া দিল। মনে মনে অপদার্থ ছেলেকে গালি দিলেন তিনি। মুখে বললেন, কোনো প্রয়োজনে আইছিলি? একটু দরকার আছিল, সবার সামনে কোয়া যাইব না। কৌতূহলী হয়ে উঠলেন আমিরুল শাহ। কোনো মতে তাদের বিদায় দিয়ে কেদারায় পা তুলে বসলেন। বললেন, কি কর লেগে এত দূর আইয়া পড়ছস? কইয়া ফেলাম। নাজির তার মুখোমুখি কেদারায় বসে টেবিলে পানি ভর্তি জগ থেকে পানি খেয়ে গলা ভেজালো। বলল, আমরা কিছু পাপকর্মের হিসাব খুলতে এসি। হাসলেন আমিরুল শাহ। বললেন, সারা রাত নাকি বাড়িতে ফিরস নাই? লস খাইয়া মাথা নষ্ট হইয়া গেছে নাকি?
মাথা নষ্ট হইবে কেন? ক্ষতি কেমনে পোষাইতে হয় আমার জানা আছে। কেমনে? আমার লগে এক জায়গায় যাইতে হইব। কোন জায়গায়? উপজেলা ভূমি অফিস। লোকটা কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কেন যামু? ওইখানে কি কাম? ভূমি অফিসে মাইনছে কেন যায়? আমিরুল সাহেব বুঝলেন না, বিরক্ত হয়ে বললেন, কি শুরু করলি বাপ? ব্যবসা করতে গেলে একটু একটু ক্ষতি হইবই, এর লেগা পাগল হইতে হয়? সমস্যা সব জায়গাতেই থাকে, সময়ের লগে লগে ঠিক হইয়া যাইব। সময়ের লগে কিছুই ঠিক হয় না চাচা, হয় মানায় লইতে হয়, নয়তো সমস্যা গোড়া থেকে উপড়ে ফেলতে হয়। আমার বাপ দাদা থেকে শুরু কইরা আমার সব সমস্যার মূল তো আমনে। কি করবি এখন? মাইনা নিবি? না, উপড়ে ফেলবো। আমিরুল শাহ চমকালেন। নাজির হেসে বলল, আকবর মিয়াই মরার আগে আমারে অনেক কথাই কইয়া গেছে, তার মধ্যে একটা হইল সম্পদের ব্যাপার। শুনছি আমার দাদার নাকি অনেক জমি জমা ছিল, প্রায় 100 বিঘার ওপরে। সেইটারে 3 ভাগ করলে কত হয় চাচা? কিন্তু দিলেন তো মাত্র, বাকি 31 বিঘার হিসাব যদি দিতেন। আমিরুল শাহ আশ্চর্য হলেন, এতদিন পর এই ছেলে আবার পুরনো কাসুন্দি ঘাটছে কেন? সব সময়কার মতো এবারেও ছ্যাদ করে উঠলেন, দেখ মেজাজ খারাপ করবি না নাজির, যা পাইছস তাই অনেক। তা কইলে তো হয় না চাচা, দলিল দস্তাবেজ সব আমি আগেই তৈয়ার করে রাখছি, এখন আপনার একটা স্বাক্ষর লাগবে শুধু। কই দলিল? কি এর দলিল? কি আছে তাতে? দলিলে কি থাকে? জমি জমার হিসাব লেখা। এই তো কয়দিন আগে ভূমি অফিস গিয়া সব জানলাম, তাই নসাদ্রে দিয়া নতুন কইরা মুক্তার ধইরা দলিল করলাম। কালীগঞ্জের থেকে মোট 2 বিঘা ধান আর আনাজ খেতের মোট 7 বিঘা, আর উত্তরের ভিতরে যেই বড় জমিটা আছে তা সজ্ঞানে আমনে আমিরুল শাহ নিজের ভাতিজা নাজির শাহর নামে লেখা দিবেন। এই তো করতেই আপাতত হইব, আমার আবার চাহিদা কম। এই পর্যায়ে আমিরুল শাহ রেগে বললেন, এক থাপ্পড় দিয়ে তোর জবান বন্ধ করে দিমু বজ্জাত। সাপের 5 পা দেখছস? আমার লগে ফাইজলামি? আমি জীবনে যা করছি তা তোর বাপও করতে পারে নাই, পারলে এই জীবনটা আইস হেই কাটাইতো। আইসে আমারে হুমকি দিয়ে আমার জমি আমার থেকে কাইরা নিত। 2 দিনের ছোকরা আমারে কয় ভূমি অফিস যাইতে। এত কাঁচা কাম করলে হয়? বাঘের খাঁচায় ঢুকে শত্রুতা করস? বাপ করতে পারে নাই দেখে যে পোলারা পারবো না তা নিশ্চিত কেমনে? ও, এইটা বাঘ না কেঁচো? এই ধরনের কেঁচো নাজির শাহ হাঁটার সময় পাড়া দিয়ে মাইরে ফেলায়। আব্বাসটাই কই, আইস তোরে দেহামো আমিনুল শাহ কি জিনিস। এতদিন কিছু কই নাই তো। গাড়ি ভরা মাল আইসি দেখলাম, কামলাগুলোকে মাল নামাইতেছে। তই চাইলে আশেপাশের লোকজন রাখতে পারি। বালা মানুষের মুখোশ পুইরা থাকায় শাহবাড়ির কর্তার কুকর্ম জানুক তারা। জানুক কেমনে সে নিজের বাপেরে খেতে ফালাইয়া কোপাইয়া মারছে, রাইতের আন্ধারে শালা দিয়া ছোট ভাইয়ের বউরে ধর্ষণ কইরা খুন করছে। জানুক কেমনে নিজের আপন ভাইরে এতগুলো বছর পঙ্গু বোবা কইরা ঘরে বন্দি করে রাখছে। জানুক কেমনে পারিবারিক ব্যবসা সম্পত্তি থেকে ভাতিজাকে ঠকাইছে। আমি তো এইটাই চাই। আমিরুল শাহ বাখারা হয়ে বসে রইলেন কেদারায়, পা দুটো আপনা আপনি নিচে নেমে গেল। ভাবতে পারলেন না কিছু। এই ছেলে এইসব জানো কিভাবে? কে বলেছে তাকে? নাজির মুচকি হাসে, কইলাম না গুরুত্বপূর্ণ কথা কইতে আইছি। তুই? সব জানি, সত্য কখনো ধামাচাপা দেওয়া যায় না। বুইরের কথায় তখনই মামার বাড়ি গেছিলাম, সেখান থেকে সব ঘটনা হইনা মনে সন্দেহ জাগলো। নতুন এক নামের লগে পরিচিত হইলাম, যার নাম মোতালেব। খুঁজতে খুঁজতে শুনি আব্বাস ভাইয়ের চাচা। আব্বারে চাইপা ধরলাম সেই দিন। আব্বাস যা কইল তাতে বুঝলাম আমার মা পলাই নাই, সবকিছুর পেছনে আমনেকো হাত আছে। হ্যার পরে নওশাদরে লইয়া গেলাম ভূমি অফিস। আব্বাই মরার পর গেলাম মোতালেবের বাড়ি। বেটায় মরলে কি হইব? বউ এখনো বাচ্চা আছে, সে আমারে সব জানাইছে। আমিনুল শাহ বলার মতো শব্দ খুঁজে পেলেন না, মাথা ঘোরাচ্ছে। নাজিরকে তিনি যা ভেবেছিলেন নাজির তা না। এই ছেলে আগেই সাবধান করেছিল তাকে, তিনি বেশি গুরুত্ব দেননি। ভেবেছেন সাজানো দাবার গুটি ছোট্ট এক আনাড়ি ছেলের পক্ষে সরানো সম্ভব নয়, অথচ পিঠ পিছে এই ছেলে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বের করে ফেলেছে। এতদিন কি সুন্দর অভিনয় করেছে, ঘুরে বেরিয়েছে সামনে দিয়ে, যেন জানে না কিছু। আমিরুল শাহ শুকনো ঢুক গিলে কপালের ঘাম মুছতেন। মাথার উপরে চলা বৈদ্যুতিক ফ্যানেও কাজ হচ্ছে না। দুর্বল কণ্ঠে বললেন, হন নাজির। হুনাহুনির সময় নেই চাচা, অনেক শুনছি, এবার আমনে শুনেন। আমার লগে আয়েন। নিজের সম্মান আর জীবনের থেকেও সম্পদের মূল্য কি আমনের কাছে বেশি? শেষ জীবন মাথা নিচু কইরা জেলে কাটাতে চান নাকি?
হুমকি দেশ আমারে? মুখের কথায় আইন চলে না। কত বছর আগের ঘটনা, কারো কিছু মনে আছে? কোনো প্রমাণ আছে? শত্রুতা করে টিকতে পারবি? আমারে এখনো এত কাঁচা কাম করা বলা ভাবেন? প্রমাণ সাক্ষী সব আছে। সাক্ষ্য যদি আপনার শালায় দেয় তাহলে কি করবেন? সিরাজ। এই পর্যন্ত ছিল যাত্রাপথ উপন্যাসের 60 নম্বর পর্ব। আজকের পাঠে এই পর্যন্তই। আপনাদের কাছে উপন্যাসটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম রহস্যময় একটি উপন্যাস সত্যি আমার কাছে খুব ভালো লাগছে। আপনাদের মতামতটা অবশ্যই জানতে চাই। যারা আমার কণ্ঠে এই উপন্যাসটা শুনছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তো আজকের পাঠে এই পর্যন্তই। পরবর্তী পর্বে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।